গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছিল। এমন সময় তন্দ্রা চমকে উঠে সোজা হয়ে বসল। দীপক তা দেখে তন্দ্রার দিকে চেয়ে প্রশ্ন করল, কি হলো তন্দ্রা? তন্দ্রা আতঙ্কিতভাবে একদিকে নির্দেশ করে বলল, ওই দেখুন। ওদিকে দেখার মতো কি আছে? কথাটা বলেই দীপক সামনে চেয়ে দেখে একটা কালো রঙের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে। গাড়িটা জাল দিয়ে চারদিকে ঘেরা। গাড়িটার ভেতরে কতকগুলি লোক যেন বাইরে বেরিয়ে আসবার জন্য আকুলি বিকুলি করছে। জীবজন্তুদের যেমন খোঁয়ারের মধ্যে করে চালান দেয়, তেমনই করে যেন লোকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। দীপক বুঝতে পারল গাড়িটা নিশ্চয়ই পুলিশ ভ্যান নয়, তবে একটা গাড়িতে এইভাবে লোক চালান দেবার উদ্দেশ্য নিশ্চয়ই যে সাধু হতে পারে না, তা দীপক বুঝতে পারল। দীপক বেশ একটু দূরত্ব রেখে গাড়িখানাকে অনুসরণ করে চলল। হঠাৎ একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই দরজা খুলে দেওয়া হলো। 7-8টি মেয়েকে গাড়ি থেকে নামানো হলো। তাদের সঙ্গে নামলো 3 জন প্রহরী। প্রত্যেক প্রহরীর হাতেই চাবুক। মেয়েরা একটু অবাধ্য হলেই তাদের পিঠে চাবুক পড়ছে সশব্দে। এরকম শোচনীয় দৃশ্য দেখে আত্মসংবরণ করা দীপকের পক্ষে কঠিন, তবু সে অনেক কষ্টে আত্মসংবরণ করল। মেয়েগুলিকে যে এই বাড়িতে আটক রাখা হবে তা বুঝতে দীপকের দেরি হলো না। দীপক ফিসফিস করে তন্দ্রাকে বলল, তন্দ্রা, তুমি গাড়ি নিয়ে চলে যাও। ব্যাপারটা শিগগিরই লালবাজারকে জানাও। আমার নাম করে বলো, যত সত্ত্বর সম্ভব পুলিশ ফোর্স যেন এখানে চলে আসে। তন্দ্রা দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। একটু পরে দীপক হঠাৎ কালান্তকের মতো পিস্তল হাতে প্রহরীদের সামনে এসে দাঁড়িয়ে বলল, সাধনেরা, নড়বার চেষ্টা করলেই তোমাদের মৃত্যু নিশ্চিত। যেন অনেক খেলা দেখলাম, এখন শান্ত হয়ে মাথার ওপর হাত তোলো। 2 জন প্রহরী হাত তুলল। তৃতীয় জন কোমর থেকে ছোড়াটা বের করবার চেষ্টা করতেই দীপক তার হাত লক্ষ্য করে ফায়ার করল। সঙ্গে সঙ্গে 3 জন প্রহরী হাত তুলল। দীপক মেয়েদের দিকে চেয়ে বলল, আপনাদের একজন ওদের কাছ থেকে পিস্তল বা ছোড়াগুলো নিয়ে আমাকে দিন, এক্ষুনি, দেরি করবেন না একটুও। মেয়েদের মধ্যে একজন বলল, দোহাই আপনার, চলে যান এখান থেকে। দস্যু সর্দার ওয়াংলির হাত থেকে আমাদের রক্ষা করবার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। ওয়াংলি? দীপক চমকে ওঠে। ওয়াংলি? দীপকের পেছন থেকে কে যেন বজ্র কঠিন কণ্ঠে বলে ওঠে, মাথার ওপর হাত তোলো বন্ধু, এক্ষুনি, তা না হলে। দীপকের পিঠে পিতলের স্পর্শ। দীপক বুঝতে পারে ওয়াংলি স্বয়ং তার পেছনে এসে দাঁড়িয়েছে। এখন তাকে বাধা দেবার কোনো চেষ্টা করা বৃথা। দীপক পিস্তল ফেলে দিয়ে হাত তুলে দাঁড়ায়। কোনো প্রতিবাদ করবার পর্যন্ত অবকাশ পাবার আগে দীপক শত্রুর হাতে বন্দী হয়। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গল্পটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে মিল নিতান্তই আকস্মিক। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের উপন্যাস স্বপন কুমারের লেখা 13 নম্বর বাড়ি। শহরের কুখ্যাত অঞ্চল চোরবাগান। সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে রমেশ দত্ত স্ট্রিট ধরে এগিয়ে গেলে পড়া যায় বিডন স্কোয়ারে। আর বিডন স্কোয়ার অর্থাৎ কোম্পানির বাগান, শহরের যত কিছু অন্যায়, দুর্নীতি আর ক্রাইমের গোপন আড্ডা। কোম্পানির বাগানের কুখ্যাতির অবশ্য কারণ আছে। এর একদিকে রামবাগান নামে খ্যাত পতিতা নারীদের আবাসস্থল, সার সব বাড়ি। অন্যদিকে সোনাগাছি, শহরের সবচাইতে বড় পতিতা কেন্দ্র। পুলিশের বড় বড় অফিসার আর সিআইডিদের দৃষ্টি তাই কোনো সময়ই এই অঞ্চল ছাড়া অন্য কোথাও নিবদ্ধ হয় না। যখনই কোনো বড় ক্রাইমের সংবাদ পুলিশ বিভাগকে বিচলিত করে। কিন্তু ক্রিমিনালদের মনোবিজ্ঞানের একটা বিশেষ দিক আছে। পুলিশের লোকেদের এত কড়াকড়ি সত্ত্বেও কোম্পানির বাগানকে ঘিরে নানা ধরনের চক্রান্তের জাল ফেনিয়ে ওঠে। দিনের পর দিন ক্রাইম ওয়ার্ল্ডের কুখ্যাত ক্রিমিনালরা এই অঞ্চলে তাদের অন্যায় ব্যবসা চালিয়ে যায় অপ্রতিহত গতিতে। সেদিন সন্ধ্যা 6টা। কোম্পানির বাগানের সামনে বিডন স্ট্রিটের আগের স্টপেজে ট্রাম থেকে নামলো একজন লোক। পরনে অল্প দামি স্যুট,
চৌকো চোয়ালে দৃঢ়তা আর বুদ্ধির প্রাকজ্যের পরিচয়। ট্রাম রাস্তা থেকে পূব দিকে যে রাস্তাটা গেছে সেটা ধরে লোকটা দ্রুত পায়ে এগিয়ে চলল। তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে যেন কিছুটা চিন্তিত, তবে কী কারণে তার এই অহেতুক চিন্তা তা সহজে বোঝা যায় না। গলির মোড়ে ছোট পানের দোকানটার সামনে দাঁড়িয়ে সে এক প্যাকেট সিগারেট চাইল। পানওয়ালা বলল, বাবু, মেপল সিগারেট এখানে পাওয়া যায় না, আপনি কাঁচি এক প্যাকেট নিন। বেশ, তাই দাও। লোকটা 5 আনা পয়সা পকেট থেকে বের করে ছুঁড়ে দিল দোকানির দিকে। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে 2 ঠোঁটের ফাঁকে লাগিয়ে তাতে অগ্নিসংযোগ করল, একটা ঝুলন্ত দড়ির আগার জ্বলন্ত আগুন থেকে। এক মুখ ধোয়া ছেড়ে লোকটা এগিয়ে চলল হনহন করে। রাস্তাটার নাম যদিও লেন নয়, তবু সেটাকে গলি বললে মোটেই ভুল বলা হয় না। পাশাপাশি দোতলা, 3 তলা, 1 তলা ইত্যাদি হরেক রকম আকৃতির বাড়ি। প্রত্যেক বাড়ির সামনেই 2-4 জন নানা অলঙ্কার ভূষিতা নারী দণ্ডায়মান। তাদের দেখে আর যা কিছু মনে হোক না কেন, তারা যে সাধারণ ভদ্র নারী নয় তা যে কেউ খুব সহজেই বুঝতে পারে তাদের ভাবভঙ্গি আর কথাবার্তা থেকে। 2-1টি মেয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে এমন অনায়াস ভঙ্গিতে টানছে যে মনে হয় এ কাজে তারা যথেষ্ট অভ্যস্ত। তবে তারা অধিকাংশই সিগারেট খাবার ব্যর্থ চেষ্টা করছে মাত্র, এ কাজে তারা খুব বেশি পটু নয়। একটি বাড়ির সামনে লোকটি দাঁড়িয়ে পড়ল, তারপর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, অনিল এ বাড়িতে থাকে? খিলখিল করে মেয়েটা হেসে উঠল, তারপর বলল, মশাই কি এ পাড়ায় নতুন পা দিচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো? কারণ এখানে অনিল, অমিত, অজিত এমন নামের কাউকে পাবেন না, বরং অনিলা, অমিতা, অজিতা ইত্যাদি নাম ধরে খুঁজলে কাউকে পেতে পারেন। বুঝেছি, তাহলে হয়তো ভুল করেছি, কিন্তু পাশের একটি মেয়ের কানে কথাগুলো গিয়েছিল। সে বলল, দাঁড়ান একটু, আপনি কোন অনিলের খোঁজ করছেন? তার পুরো নাম কি? অনিল সামন্ত। একবার জাল নোট চালাতে গিয়ে যার 1 বছর জেল হয়েছিল, সেই কি? আগে হ্যাঁ। তাহলে আপনি ঠিক ঠিকানাতেই এসেছেন। অনিল সামন্ত হচ্ছে আমাদের কমলার বাবু। কমলা? হ্যাঁ, সোজা 3 তলায় চলে যান, 2খানা ঘর পেরিয়ে ডান দিকের ঘরের দরজা ধাক্কা দেবেন। কিন্তু লোকটি ইতস্তত করতে থাকে। মেয়েটি তাকে সাহস দিয়ে বলে, ভয় পাচ্ছেন কেন? আপনি না পুরুষ মানুষ? না, ভয় কিসের? লোকটা সোজা ওপরে উঠে যায়, 2খানা ঘর পেরিয়ে একটা দরজায় ঘা দেয়, পরপর টোকা মারে 3-4 বার। কে? ভেতর থেকে নারী কণ্ঠ ধ্বনিত হয়, দরজাটা খুলুন একটু। দাঁড়ান। আধ মিনিটের মধ্যে দরজা খুলে দেয় একটি নারী। আপনি? আমাকে চিনতে পারবেন না? আমার নাম অনিলের কাছে বললেই সে চিনতে পারবে আমাকে। তাকে বলবেন জেলখানায় তার কামাখ্যা প্রসাদ নামে যে লোকের সঙ্গে পরিচয় হয়েছিল সে দেখা করতে এসেছে। আপনি? হ্যাঁ। বেশ, একটু দাঁড়ান। একটু পরেই আবার দরজা খুলে যায়। একজন লোককে দেখা যায় দ্বার প্রান্তে। তুমি? কামাখ্যা প্রসাদ প্রশ্ন করে। কেন, আমাকে চিনতে পারছো না? না, আমি তো অনিল সামন্ত। কিন্তু ও, তুমি ঘাবড়ে গেছো বন্ধু। অবশ্য আমার চেহারা আগের চেয়ে অনেকটা খারাপ হয়ে গেছে। ও, তাহলে তোমার সঙ্গে এখন বেশি কথা বলার সময় নেই, পরে একদিন সময় মতো। না না, তুমি এখানেই বসো না কেন? না ভাই, এসবে কোনো রুচি নেই আমার। আমার ঠিকানাটা তোমাকে দিয়ে যাচ্ছি। কথা শেষ হয় না, পেছন থেকে শোনা যায় রিভলভারের গর্জন, একটা আর্ত চিৎকার। কামাখ্যা প্রসাদ মাটিতে লুটিয়ে পড়ল। 1 মিনিটের মধ্যে যেন সারা বাড়ি জুড়ে হুলস্থুল শুরু হয়ে যায়। দলে দলে লোক ছুটে আসে ওপরে। মৃতদেহ ঘিরে একটা ছোটোখাটো জনতার সৃষ্টি হয়। কোম্পানির বাগান এরিয়াতে ছোটোখাটো ব্যাপার উপলক্ষেই হইচই করবার লোকের অভাব নেই। আর এই তো কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এই হচ্ছে রীতিমতো একটা নরহত্যা। দেখতে দেখতে পুরো অঞ্চলটাতেই রটে যায় একটা কথা। নরহত্যার সংবাদে সকালবেলা সবাই বিচলিত হয়ে পড়ে। কামাখ্যা প্রসাদের বন্ধু অনিল সামন্ত এরকম একটা ঘটনার জন্য আদৌ প্রস্তুত ছিল না। পুলিশ এলে যে তাকেও ক্ষমা করবে না
তা সে বুঝতে পেরেছিল। কলকাতা শহরের পুলিশ বাহিনী কখনো নীরবে কোনো কাজ করে না। সমস্ত পাড়া সরগরম করে কাজ করতেই ভালোবাসে তারা। তাই হয়তো বাড়িশুদ্ধ লোককেই গ্রেপ্তার করে বসবে। কমলা নামে যে মেয়েটার ঘরে অনিল সামন্ত থাকে সে বলল পুলিশে ফোন করতে। অনিল সামন্ত বুঝতে পারল পুলিশে ফোন না করে যদি পালাবার চেষ্টা করা যায় তাতে বিপদ আরও বেশি। তাই জোড়াবাগান থানার উদ্দেশ্যে ছুটল ঘটনাটা জানাবার জন্যে। ফোন করার চেয়ে থানার বড়বাবুর সঙ্গে দেখা করা অনেক বেশি নিরাপদ। তিনি তাকে সামনাসামনি দেখলে হয়তো বিশ্বাস করবেন যে সে অপরাধী নয়। অনিল সামন্ত কমলাকে সেই কথা বলে রওনা হলো জোড়াবাগান থানার উদ্দেশ্যে। কমলার অবস্থা দাঁড়ালো অনেকটা জলের মাছকে ডাঙায় তুললে যে অবস্থা হয় ঠিক সেই মতো। এক পাল অসামাজিক মেয়ে আর এক গাদা পাড়ার গুন্ডা রকবাজ শ্রেণীর লোক তার ঘরকে ঘিরে নানা প্রশ্নে তাকে বিব্রত করে তুলল। কিন্তু একটা প্রশ্নের সমাধান করতে পারল না কেউ। যে লোকটা কামাখ্যা প্রসাদকে লক্ষ্য করে গুলি ছুড়ল সে পলায়ন করল কোন পথে? জোড়াবাগান থানার ওসি বিজলি মোহন দত্ত। চলতি কথায় ক্রিমিনালরা তাকে ডাকে বিজলি বাতি বলে। সত্যিই লোকটার ক্ষমতা আছে, তা না হলে এইরকম একটা কুখ্যাত অঞ্চলকে তিনি শাসনে রাখেন কেমন করে? বিজলি বাতি শুধু ঝলকি দেয় না, তাকে ছুলে শখ লাগে হাতে। ঠিক তেমনই বিজলিবাবুর ধাক্কা যে একবার খেয়েছে সে জানে লোকটার সঙ্গে অনর্থক ঝামেলা করতে গেলে তিনি কাউকেই রেহাই দেন না। হঠাৎ ঠিক সন্ধ্যার সময় অনিল সামন্তের মতো লোককে থানায় পদার্পণ করতে দেখে বিজলিবাবু একটু অবাক হলেন। তাছাড়া অনিল সামন্তের ভাবভঙ্গিও স্বাভাবিক নয়। মুখে চোখে একটা ভয়ের চিহ্ন, কেমন যেন আতঙ্ক আর বিভ্রান্তির ছাপ সুস্পষ্ট। কি খবরে হঠাৎ তোমার আগমন? বিনা কারণে নয়। তা তো বুঝলাম, কিন্তু কেন? বিপদে পড়েই আসতে হয়েছে স্যার। কি ধরনের বিপদ বলো তো? একটা খুন। খুন? কোথায়? কমলার ঘরে। সে কি কথা? কে খুন করলো? আমার বহুদিনের সেনা একজন দাগি আসামি, দুবার 420 ধারার আর একবার রাহাজানির জন্য জেল খেটেছিল লোকটা। জেলেই আমার সঙ্গে পরিচয়। তার নাম কি? কামাখ্যা প্রসাদ। আচ্ছা, ক্রিমিনাল রেকর্ডটা দেখবো আমি, কিন্তু তাকে হঠাৎ খুন করলো কে? বললে বিশ্বাস করবেন না স্যার, একটা ছায়া যেন হঠাৎ তাকে খুন করলো। তার মানে? সে আমার সঙ্গে বহুদিন পরে দেখা করতে এসেছিল। এইসব খারাপ পাড়ায় যাতায়াত অবশ্য অভ্যেস ছিল না লোকটার, তাই বেশ একটু অবাক হয়েছিল। তবে কি একটা কথা বলবার জন্য এই যে এসেছিল তা বুঝেছিলাম। তারপর? হঠাৎ দেখলাম সিঁড়ির মুখে একটা ছায়া, পিস্তলের গর্জন, কামাখ্যা চিৎকার। লোকটা খুন করে কোথায় যে হঠাৎ না পাত্তা হলো বুঝতেও পারলাম না। বুঝেছি, কিন্তু আর একটা কথা স্যার, আমার মনে হয় কামাখ্যার পেছনে লোক লেগেছিল। কোথাকার লোক? বোধহয় কোনো দলের। আচ্ছা, দেখছি, চলো তোমার বাড়িতে গিয়ে দেখবো আগে, তারপর যা হোক একটা করা যাবে। কমলার বাড়িতেও আসল ব্যাপারটার কোনো হদিশ মিলল না। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানো হলো। বিজলিবাবু বুঝলেন মৃতদেহের ঠিক পেছন থেকে কোনো লোক 28 বোরের পিস্তল দিয়ে গুলি করেছে। পিস্তল নিশ্চয়ই লোডের ছিল, কিন্তু এ মৃত্যুর জন্যে দায়ী কে তা তিনি বুঝতে পারলেন না। এ বাড়িতে যে কটা মেয়ে থাকতো সকলকেই তিনি জেরা করলেন। সকলেই বলল কালো জাম্পার আর প্যান্ট পরা একজন লোককে তারা পালাতে দেখেছে, কিন্তু সে যে আসল কে সে হদিশ মিলল না শত চেষ্টাতেও। কাজকর্ম শেষ করে বিজলিবাবু থানায় ফিরে এলেন। এরকম একটা মিস্টিরিয়াস মার্ডার তিনি জীবনে খুব বেশি দেখেননি, তাই বিগত ঘটনাগুলোর চিন্তা তার মনকে আলোড়িত করে তুলল। রাত 9:30 কি 10টা। বিজলিবাবু থানা থেকে বাড়ি ফিরবেন ঠিক করেছেন। কাল এই নতুন কেসটা নিয়ে ভাবা যাবে। হঠাৎ টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ তার চিন্তার প্রবাহে বাধার সৃষ্টি করল। তিনি রিসিভার তুলে প্রশ্ন করলেন, হ্যালো, কে? আমাকে চিনবেন না আপনি বিজলিবাবু, তবে হয়তো নাম শুনেছেন। বিজলিবাবু বুঝলেন লোকটা ভাঙা ভাঙা বাংলা বলছে। লোকটা বাংলায় কথা বললেও সে যে বাঙালি নয় তা বুঝতে বিজলিবাবুর কষ্ট হলো না। কি নাম তোমার? বিজলিবাবু প্রশ্ন করেন। গ্রিন ড্রাগনের নাম শুনেছেন? আমি তার অনুচর মির্জা হোসেন। তোমাদের গ্রিন ড্রাগন কি অদ্ভুত জীব জানি না, তবে এটা সত্যি যে এইসব অদ্ভুত নাম শুনিয়ে কোনো ভয় দেখিয়ে তোমার কোনো লাভ হবে না। তা জানি, কিন্তু বিজলিবাবু একটা জরুরি কথা জানতেই হবে আপনাকে।
তাই টেলিফোনের সাহায্য গ্রহণ করেছি। কি জরুরি কথা? চোর বাগানের খুনটার ব্যাপারে। তাতে তোমার কি স্বার্থ? স্বার্থ আমার নয়, স্বার্থ গ্রিন ড্রাগনের। বেশ, তা নয় বুঝলাম, কিন্তু গ্রিন ড্রাগন তোমাকে কেন ফোন করতে বলেছে? গ্রিন ড্রাগন জানে আসল খুনি কে, তাই সে চায় সে আসল খুনি ধরা পড়ুক। তা বুঝলাম, কিন্তু একটা কথা, গ্রিন ড্রাগনের কথা কি সত্যি তা প্রমাণ? বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা, তবে এই কথা ঠিক যে বিনা কারণে কাউকে মিথ্যা কথা বলবার মতো মনের ইচ্ছা বা দুর্বলতা আমাদের আদৌ নেই। বেশ, এসব কথা শুনলাম, এবার বলো তো আসল অপরাধী কে? আসল অপরাধীর নাম শুনলে আপনি হয়তো চিনতে পারবেন। বিখ্যাত চীনা দস্যু ওয়াংলির নাম শুনেছেন? হ্যাঁ। ওয়াংলি কিন্তু আসলে চীনেম্যান নয়, ওর মা চীনেম্যান আর বাবা ইউরোপিয়ান। ওয়াংলিকে তাই চীনেম্যান বলে মনে হয় না, ইচ্ছে মতো যে কোনো পোশাক পরতে ও পারে। বুঝেছি, কিন্তু ওয়াংলির সঙ্গে তোমার এই হত্যাকাণ্ডে কি সম্বন্ধ? ওয়াংলির লোকই খুন করেছে কামাখ্যা প্রসাদকে। ওয়াংলির দলে আছে অনেক অ্যাংলো ইন্ডিয়ান, আমেরিকান, ভারতীয়, বার্মিজ ইত্যাদি লোক। তাদের মধ্যে কে হত্যা করেছে কামাখ্যা প্রসাদকে? তা ঠিক জানি না আমরা। ওয়াংলির স্বার্থ? কামাখ্যা প্রসাদ কিছুদিন আগে পর্যন্ত ওয়াংলির দলে ছিল, তবে বিশেষ কারণে সে ওয়াংলির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হয়। এই কারণেই ওয়াংলি লোক লাগিয়ে তাকে খুন করায় বলে আমাদের ধারণা। কামাখ্যা প্রসাদ ওয়াংলির দল ত্যাগ করলো কেন? সেটা আমরা জানলেও বলতে চাই না। আচ্ছা, আর একটা কথা, তোমরা কেন এসব কথা আমাদের জানাচ্ছ? কি তোমাদের স্বার্থ? আমরা চাই না ওয়াংলির মতো শয়তান সমাজে প্রশ্রয় পাক। একথা সত্যি যে বেআইনি কাজ আমরাও করি, আইনের পথ ধরে চলি না আমরাও, কিন্তু তবু এতটা নিচতা ও ভয়াবহতা আমরা সহ্য করতে পারি না। এই জন্যই গ্রিন ড্রাগনের সঙ্গে ওয়াংলির স্বার্থের দ্বন্দ্ব চলছে অবিরত। এসব ঘটনাগুলো আপনাকে জানানো দরকার মনে করেছেন গ্রিন ড্রাগন। সব কথা শুনে ব্যবস্থা করতে নিশ্চয়ই পারবেন, আর বিশেষ কিছু বলবার নেই আমার। বিজলিবাবু কথা শেষ করে রিসিভারটা নামিয়ে রাখেন। একটা চিন্তা তার মনের মধ্যে খেলা করতে থাকে। অসীম আধারের মধ্যেও তিনি যেন একটা আলোর রেখা দেখতে পান। ঘটনা জটিলতা যেন তার মনের সামনে অনেকটা হালকা হয়ে আসে। বিজলিবাবু আপন মনে চিন্তিতভাবে ঘরের মধ্যে পায়চারি করতে থাকেন। মিনিট খানেক পর টেলিফোনের রিসিভারটা আবার তুলে নেন বিজলিবাবু। হ্যালো, সাউথ 3348। ইয়েস প্লিজ। কে কথা বলছেন? চ্যাটার্জি স্পিকিং। নমস্কার দীপকবাবু, এত রাতে বিশেষ কারণে বাধ্য হয়ে আপনাকে বিরক্ত করতে হচ্ছে। কি কারণ বলুন না? আমাদের মাঝরাতে টেলিফোন পাওয়ার ব্যাপার তো আর আজ নতুন নয়। তা বটে। আচ্ছা, একটা কথা মিস্টার চ্যাটার্জি, আপনি কি একটা কেসে আমার জন্য একটু সময় স্পেয়ার করতে পারবেন? কী ধরনের কেস? বিশেষ জরুরি কেস। কামাখ্যা প্রসাদ নামে একটি লোক অদ্ভুতভাবে নিহত হয়েছে চোরবাগান অঞ্চলে একটা গলির 13 নম্বর বাড়িতে। তারপর হঠাৎ একটা টেলিফোন পেলাম একটা ক্রিমিনালের কাছ থেকে। সে বলেছে ওয়াংলি নামে ক্রিমিনাল নাকি কামাখ্যা প্রসাদকে খুন করিয়েছে। আচ্ছা, খুনটা হয়েছে কিভাবে? পিস্তলের গুলিতে। তবে ওয়াংলিকে সন্দেহ করবার কারণ আছে বই কি? পিস্তল ছুঁড়ে খুন করতে ওয়াংলি ভালোবাসে। তাই নাকি? আপনি তাহলে ওদের সঙ্গে একমত? হ্যাঁ। আচ্ছা, ওয়াংলির বিষয়ে বিশেষ ধরনের একটি খবর কিছু জানেন? অনেক কিছুই জানি। যথা? আজ পর্যন্ত ওয়াংলি নিজে কোনো বড় ক্রাইম করেনি, কিন্তু সারা ভারতের বড় বড় শহরেই তার অনুচর আর দলবল ছড়িয়ে আছে। এ খবর আমরা সব না জানলেও কিছু কিছু জানি। এছাড়া আর কিছু? আর যা কিছু জানি তার সুযোগ কর্মক্ষেত্রে অবতীর্ণ হলে দেখাতে পারবো। যাক, আপনি তাহলে কেস গ্রহণ করছেন তো? নিশ্চয়ই। I will try my best to investigate your case. আচ্ছা, আপনি আমাদের সঙ্গে একযোগে কাজ করবেন না পৃথক পৃথকভাবে কাজ করবেন? আপনি তো জানেন সবসময় পৃথকভাবে আমার নিজস্ব পদ্ধতিতে তদন্ত করতেই আমি ভালোবাসি। ধন্যবাদ। কবে দেখা হবে আপনার সঙ্গে? আমি বরং থানায় গিয়ে দেখা করে নেবো আপনার সঙ্গে। ঠিক আছে। কখন আসছেন? কাল সকাল 8টায়। ধন্যবাদ। ডিটেকটিভ দীপক চ্যাটার্জি রিসিভার নামিয়ে রাখে। অনিল সামন্তকে নিশ্চয়ই মনে আছে আপনার?
অবশ্য অনিল সামন্ত নামে সে সাধারণের কাছে পরিচিত ছিল। সেদিন বিকেল 5টা নাগাদ তাকে দেখা গেল বালিগঞ্জ স্টেশনের কাছে। বাস থেকে নেমে সে স্টেশনের উল্টো দিকের পথ ধরে হেঁটে চলল হন হন করে। স্টেশন থেকে 5-7 মিনিটের পথ কোল ডিপো। লাইনের ধারে বড় বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে কয়লা বোঝাই হয়ে। বালিগঞ্জ স্টেশনের নিকটস্থ এই ইয়ার্ডে যে হঠাৎ অনিল সামন্তের মতো একজন লোকের আগমন কেন ঘটতে পারে তা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু তাকে অনুসরণ করে ফিরছিল যে একজন কাবুলির পোশাক পরা লোক, তার ওসব বুঝতে বোধহয় আদৌ দেরি হয়নি। পরবর্তী ঘটনাগুলো থেকেই অনিল সামন্তের স্বরূপ সে বুঝতে পারল অনেকটা। মিনিট 3 ইয়ার্ডে দাঁড়িয়েছিল লোকটা। তারপরেই হঠাৎ রেল লাইন ধরে হেঁটে আসতে দেখা গেল একজন ঢ্যাঙা চেহারার লুঙ্গি পরা লোককে। আপনি সামন্ত সাহেব? লোকটি অনিল সামন্তের কাছে এসে প্রশ্ন করে। লোকে তো তাই জানে বটে, যাক আসল কথা বলুন এবার। আপনি আমাকে চেনেন? না, তবে এটুকু তো জানেন যে আমি কার লোক। তা তো জানি, আর জানি বলেই এখানে দাঁড়িয়ে আছি আপনার প্রতীক্ষায়। হ্যাঁ, আমি গ্রিন ড্রাগনের লোক। আমি বিশেষ কারণেই সাক্ষাৎ করছি আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। আমি চাই এসে আপনি আমাদের সাহায্য করুন। আপনি যে আসল অনিল সামন্ত নন তা আমরা জানি। সেই আসল লোকটি কোথায় কি বেঁচে আছে তাও জিজ্ঞাসা করে বিরক্ত করতে চাই না আপনাকে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, ঠিক তা নয়। এই কথাটা যে আমরা জানি তা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তাতে আপনার লাভ বেশি কিছু নয়। আমাদের ক্ষমতা সম্বন্ধে আপনি আরও একটু অবহিত হতে পারবেন। বেশ, এবার আসল কথা আসুন। হ্যাঁ, আসল কথা নিয়েই এবার আলোচনা হবে। হ্যাঁ বলুন। আমরা চাই ভেতরের সব খবর খুলে বলুন আমাকে। তার জন্য যে পারিশ্রমিক দাবি করবেন আমরা দিতে প্রস্তুত। সবটা না জানলেও কিছু কিছু জানি, কিন্তু কতটা আপনার গ্রিন ড্রাগনের পারিশ্রমিকের অঙ্ক তা না জানলে আমি খোলাখুলি আলোচনা করতে চাই না। আপনার দাবি কত? 2000 টাকা। বেশ, তাই পাবেন। এই নিন, 1000 টাকা আগাম দিচ্ছি। গ্রিন ড্রাগনের প্রেরিত লোকটি হঠাৎ ফতুয়ার ভেতরের পকেট থেকে কয়েকখানা 100 টাকার নোট বের করে এগিয়ে দেয় অনিল সামন্তের হাতে। অনিল সামন্ত টাকাগুলো পকেটে রেখে বলে, কাল তাহলে বেলা 10টা নাগাদ এসপ্ল্যানেডের মোড়ে আমার সঙ্গে দেখা করবেন। আমি একটা কাগজে সব কথা লিখে আপনার হাতে পৌঁছে দেবার ব্যবস্থা করব। ধন্যবাদ। অনিল সামন্ত ধীরে ধীরে পথটা ধরে এগিয়ে যায় বালিগঞ্জ স্টেশনের দিকে। কাবুলির পোশাক পরা যে লোকটা এতক্ষণ অনিল সামন্তকে অনুসরণ করে ফিরছিল, সে এবার অনুসরণ করতে থাকে দীর্ঘদেহ লুঙ্গি পরা গ্রিন ড্রাগনের লোকটিকে। ভালো করে চেয়ে দেখলে বোঝা যেত যে সে গোয়েন্দা দীপক চ্যাটার্জির অনুচর রতনলাল ছাড়া অন্য কেউ নয়। এদিকে গোয়েন্দা দীপক চ্যাটার্জিও কিন্তু ওয়াংলির ব্যাপারে নীরব দর্শক ছিল না, কিন্তু সে যে পথে অগ্রসর হয়েছিল তা পুলিশ তদন্ত চলেছিল যে পথ ধরে তার ঠিক বিপরীত পথ। বেন্ট্রি স্ট্রিট ধরে এসপ্ল্যানেড থেকে এগিয়ে চললে রয়্যাল সিনেমার ঠিক উল্টো দিকের গলির ভেতরে একটা বড় হোটেল দেখা যায়, একটি কুখ্যাত এশিয়ান হোটেল। এশিয়ান হোটেলের ম্যানেজার একজন বাঙালি লোক, কিন্তু তার আসল মালিক যে হোয়াংলি, এবং হোয়াংলি বিশেষ উদ্দেশ্যে 50,000 টাকা দিয়ে এই হোটেলটিকে কিনেছিল, এসব তথ্য দীপকের জানা ছিল। সে তাই ছদ্মবেশে সেদিন দুপুরে এই হোটেলে লাঞ্চ খেতে এসেছিল গোপনে তদন্ত কার্য পরিচালনার উদ্দেশ্য নিয়ে। দীপক এখানে এসেছিল একজন ধনী পাঞ্জাবির যুবকের ছদ্মবেশে। অনেক ধনী পাঞ্জাবি ভদ্রলোক এই হোটেলটাতে লাঞ্চ খায়, এই তথ্য দীপকের জানা ছিল। আর এই হোটেলের কর্তৃপক্ষ সুন্দরী নারীর লোভ দেখিয়ে বড় বড় পার্টিকে খুশি করে তাদের কাছ থেকে বেশ 2 পয়সা উপার্জন করেন, এটাও জানত দীপক। সেও তাই এই বেশভূষাটাই পছন্দ করেছিল। এশিয়ান হোটেলে পা দিতেই এক সুন্দরী দোহারা চেহারার অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে তার দিকে এগিয়ে আসে, বলে, আপনি কি হোটেলে সুট ভাড়া নেবেন সিংজি? দীপক হেসে বলে, না না, আমি শুধু লাঞ্চ খেতে এসেছি। দীপকের অভিজাত সুলভ মূল্যবান বেশভূষার দিকে ভালো করে চেয়ে দেখে মেয়েটি, তারপর বলে, ভেতরের কেবিনে চলুন। দীপক মেয়েটিকে অনুসরণ করে। ভেতরে গিয়ে দীপক দেখে বেশ মূল্যবান আসবাবে সুসজ্জিত কেবিনটি। সে টেবিলে খেতে বসে। মেয়েটি ভেতরে চলে যায় অর্ডার সার্ভ করবার জন্যে বয়কে নির্দেশ দিতে। একটু পরেই মেয়েটি ফিরে আসে। দীপকের পাশে বসে পড়ে হেসে বলে, আপনার জন্য ফার্স্ট ক্লাসের লাঞ্চের অর্ডার দিয়ে এলাম সিংজি। তাই নাকি? এর চার্জ কত? মাত্র 7 টাকা। আপনার মতো লোকের কাছে এমন কিছু বেশি না।
যাক, আমি আপনার কাছে বসবো তো? বসবেন মানে? বসতে আর আপত্তি কি? না, মানে বসলে আমরা আগেই চার্জ ঠিক করে নি কিন্তু। বিস্মিত ভঙ্গিতে দীপক বলে, বসবার চার্জ মানে? মেয়েটি বলে, যদি হোটেলের কোনো পার্টির সঙ্গে গল্প করতে হয় তবে আমরা ঘন্টা পিছু 5 টাকা চার্জ নিই। দীপক হাসি মুখে বলে, ও ধন্যবাদ, আমার তো আপনাকে কোনো প্রয়োজন নেই, আপনি বরং অন্য লোকের সন্ধান করুন। মেয়েটি যেন ঈষৎ ক্ষুণ্ণ মনে চলে যায়। মিনিট 20 কেটে যায়, দীপকের খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু তার মন পড়েছিল অন্যদিকে। সে শুধু একাগ্রভাবে মনোনিবেশ করেছিল এখান থেকে কোনো সূত্র আবিষ্কার করা যায় কিনা সেই দিকে। ঘর থেকে বেরিয়ে ওয়েটারের হাতে টাকাটা দিয়ে দেয় দীপক। সে চলে গেলে দীপক দেখে কেউ নেই এদিকে। চারধার একেবারে ফাঁকা। দীপক দেখে সোজা উঠে গেছে হোটেলের দোতলার সিঁড়ি। দীপক তাই বাইরে বের না হয়ে দোতলার সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। প্রায় প্রত্যেক ঘরই বাইরে থেকে বন্ধ। সবার শেষে একটা ঘর খোলা, ঘরটা ভেতর থেকে ভেজানো। দীপক বাইরে থেকে কান পাতল, যেন 4 জন লোক কথা বলছে শোনা গেল। একজন বলল, এবার থেকে আমি দলের প্রত্যেকটি লোককে এই কথাই জানিয়ে দিতে চাই যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তাকেও কামাক্কা প্রসাদের মতো শাস্তি পেতে হবে। এর ভেতরে একটি নারী কণ্ঠ ধ্বনিত হয়, কিন্তু তাতে কি সবকিছু বন্ধ হবে? নিশ্চয়ই। আমার মনে হয় তাতেই হবে না, কারণ তোমার নিষ্ঠুর কার্যকলাপের জন্যে এদিকে পুলিশ ওই রহস্য অনুসন্ধানে দীপক চ্যাটার্জি তোমার বিরুদ্ধে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। তা আমি আন্দাজ করেছি। মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলে, বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি বর্তমান মুহূর্তে যে এই হোটেলেই আছে আমি তা জানি। সকলের চোখে ধুলো দিতে পারলেও সুশানের চোখে ধুলো দিতে পারেনি সে। দীপক বুঝতে পারে তার হোটেলের উপস্থিতির কথা ওরা জানতে পেরেছে। তখনই তার ওপরে আক্রমণ হওয়া বিচিত্র নয়। সে তাই দ্রুত পায়ে হোটেল থেকে বেরিয়ে বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি নিয়ে তাতে উঠে অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। এবার নতুনতর ঘটনার সামনে গিয়ে মোড় ফিরছে আমাদের কাহিনী। এর সঙ্গে পূর্বের অংশের কতটা সম্বন্ধ আছে তা জানবার আগে সম্পূর্ণ ঘটনাগুলির বিষয়ে আপনাদের অবহিত হওয়া উচিত। পোস্তার রাজবাড়ি থেকে সেদিন বিকেলে একজন ভদ্রলোককে বের হতে দেখা গেল, সঙ্গে তার একটি মহিলা। ভদ্রলোকের পরনে দামি তাঁতের কোঁচানো ধুতি, দামি সিল্কের পাঞ্জাবি, মুখে সিগারেট। সঙ্গের মহিলাটিও যদিও যৌবন সীমা অতিক্রম করেননি, তবে তাকে দেখলে মনে হয় যে পৌরত্বের সীমানায় তিনি হয়তো শীঘ্রই পা দেবেন। দুজনে হাঁটতে হাঁটতে বড় রাস্তার মোড়ে এগিয়ে এলেন। তারপর চেপে বসলেন হাওড়াগামী একটি চলন্ত ট্যাক্সিতে। ট্যাক্সি ছুটে চলল হাওড়ার উদ্দেশ্যে। ভদ্রলোক মহিলার দিকে চেয়ে প্রশ্ন করলেন, এদের কিরকম মনে হলো? মন্দ নয়। শিকার গাঁদবে তো? হরে আশ্চর্য হব না, তবে না হওয়াও বিচিত্র নয়। তোমার এই ধারণার কারণ? কারণ অতি সহজ। যতটা বোকা এদের মনে করেছ এরা ততটা নয়। কিন্তু তুমি তো আমাকে নতুন দেখছো না জোহরা, কি করে এদের বাঘ মানাতে হয় তা আমি ভালোই জানি। সেটুকুই তো ভরসা। মহিলাটি মৃদু হাসেন। যদি নিশ্চিতভাবে এ ব্যাপারে ভরসা না পাওয়া যায় তবে এটা ছেড়ে দেওয়াই ভালো। অনর্থক সময় নষ্ট করার উপায় নেই আর আমাদের। কাজ এত বেশি, কিন্তু সেই তুলনায় হাতে সময় নেই এতটুকু। এদিকে শুনলাম গ্রিন ড্রাগন লেগেছে কর্তার পেছনে। হ্যাঁ। তাহলে আমাদের বিপদও তো কম নয়। হ্যাঁ, তা তো বটেই। আমাদের ভবিষ্যৎ প্রতিটি কাজ ঠিক করতে হবে অনেক কিছু চিন্তা করে। এক্স্যাক্টলি, কিন্তু আমি তোমাকে বারবার বলেছি ওয়াংলির দল ছেড়ে দাও। এত টাকা অন্যকে অ্যাডভান্স দেবে শুনি? তাছাড়া টাকা দেওয়া তো ওদের কাছে মাত্র কথার কথা। ওয়াংলির মতো এত দিল দরিয়া মেজাজের লোক আর কি আছে বলো তো? এর চেয়ে আমাদের স্বাধীন ব্যবসা অনেক ভালো ছিল। তাতে কথায় কথায় কারো কাছে কৈফিয়ত দিতে হতো না। তুমি এত বেশি নার্ভাস জোহরা, আমাদের কাজ তো ঠিক মতোই চলছে। কিন্তু আমাদের বিপদ বহু গুণ বেড়েছে। এই ধরো এই নতুন পার্টির কথা, যদি ওরা জানতে পারে যে আমরা এত বড় ওয়াংলির দলের সঙ্গে জড়িত, তবে এইভাবে টাকা উপার্জনের আশা একেবারে ত্যাগ করতে হবে। যাক, ভবিষ্যতের ভাবনা পরে, আপাতত বর্তমানকে নিয়ে চিন্তা করা যাক। তা তো হলো, কিন্তু শুধু চিন্তা করলেই তো আর সব প্রবলেম সলভ করা যায় না। কিন্তু অবিলম্বে আমরা এই অভিশপ্ত ওয়াংলির দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করব। ভুল করো না, ওয়াংলির সঙ্গে সব সম্পর্ক ইচ্ছা করলে ত্যাগ করা যায় না। তার মানে?
তোমার বোধহয় কামাখ্যা প্রসাদের কথা মনে আছে? হুয়াংলির দল ত্যাগ করতে চেয়েছিল বলেই তাকে ওই শাস্তিটা পেতে হলো। তা হোক, তবু আর এই বিপদের মধ্যে বেশি জড়িয়ে পড়তে চাই না। মনে রেখো, আমরাও তো এত নিস্তেজ নই যে হুয়াংলির চোখ রাঙানিকে ভয় করব। তবে কি করতে চাও? আমি চাই শুধু হুয়াংলির দল ত্যাগ করতে নয়, যেমন করে হোক হুয়াংলিকে উপযুক্ত শাস্তি দিতে। আর অন্যায় আর দুর্নীতি আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে। কথা শেষ হয় না, ট্যাক্সি এসে থামে হাওড়া স্টেশনে। দুজনে গাড়ি থেকে নেমে ট্যাক্সি ভাড়া চুকিয়ে দেয়। ট্যাক্সি ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়ে হঠাৎ লোকটির দিকে মুখ ফিরিয়ে বলে, একটা কথা স্যার। হ্যাঁ বলো। এই খামটা গাড়ির গদিতে পড়ে আছে, বোধহয় আপনাদেরই হবে এটা। লোকটি খামটা হাতে তুলে নিয়ে দেখে, তার ওপর বড় বড় হিন্দি হরফে লেখা, বুলাকি প্রসাদ শেঠ, উত্তরপাড়া। লোকটা বলে, এটা দেখছি আমারই চিঠি। সে খামের মুখ খুলে চিঠিটা পড়তে শুরু করে। ট্যাক্সি ড্রাইভার ততক্ষণে গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে খানিক দূর এগিয়ে গেছে। ভালো করে চিঠিতে মনোসংযোগ করল বুলাকি প্রসাদ। এই চিঠি যে তাকে উদ্দেশ্য করে কোনো আগন্তুক প্রেরণ করেছে তা বুঝতে তার আদৌ কষ্ট হয়নি। চিঠিতে লেখা, প্রিয় বুলাকি প্রসাদ, তুমি আর তোমার সহকারিণী জোহরা যে হুয়াংলির দল ছেড়ে দিতে মনস্থ করেছ তা আমার অজ্ঞাত নেই। আমার নাম তুমি নিশ্চয়ই শুনেছ, আর আমার কর্মক্ষমতা যে কতটা তাও বুঝতে বোধহয় কষ্ট হয়নি তোমার। শোনো বুলাকি প্রসাদ, হুয়াংলির চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন আমরা, কিন্তু আমরা চাই পৃথিবী থেকে চিরদিনের মতো তার স্মৃতিকে অবলুপ্ত করতে। তুমি হয়তো জানতে চাইবে কেন আমি হুয়াংলির ওপর এতটা অসন্তুষ্ট হয়েছি। শোনো বুলাকি প্রসাদ, আমরা নিষ্ঠুর কঠোর আইন অমান্যকারী ক্রিমিনাল হতে পারি, কিন্তু আমরাও হুয়াংলির কর্মপদ্ধতির ভয়াবহতা শুনলে ভয়ে আটকে উঠি। মানুষের প্রাণের দাম তার কাছে একটা খোলামকুচির চেয়ে বেশি নয়, আর সে নিজেকে মনে করে ক্রাইম ওয়ার্ল্ডের সম্রাট। তুমি, আমি বা অন্য সকলে নির্বিচারে তার হুকুম মেনে চলবে, এই সে চায়। হুয়াংলি যে কত বড় ধূর্ত শয়তান তা তোমাকে আর নতুন করে আমাকে বোঝাতে হবে না। কামাখ্যা প্রসাদের মতো লোককে যে খুন করতে পারে তার অসাধ্য কোনো কিছু কাজ পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। তুমি আর জোহরা ইচ্ছা করলে আমাকে অনেকটা সাহায্য করতে পারো। অবশ্য প্রত্যেকটি লোকের কাজের জন্যই উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকি আমি। যদি হুয়াংলির বিরুদ্ধে আমার এই অভিযানে তোমরা আমাকে সাহায্য করো, তবে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে তোমাকে সম্মানিত করতে সচেষ্ট হব আমি। যদি আমার প্রস্তাবে তোমরা সম্মত হও, তবে আজ সন্ধ্যায় উত্তরপাড়া ব্রিজের ধারে অপেক্ষা করো। আমার পরবর্তী নির্দেশ তুমি সেখান থেকেই পাবে। আর যদি আমার আদেশ তুমি অবহেলা করো, তবে তোমাকে উপযুক্ত শাস্তি দিতে কসুর করব না আমি। ইতি গ্রিন ড্রাগন। শুনছেন স্বপন কুমারের লেখা গল্প 13 নম্বর বাড়ি। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। আবার গল্পে ফেরা যাক। চিঠিখানা শেষ করে বুলাকি প্রসাদ বলে, সত্যি ক্ষমতা যে ওদের কাছে আছে তা স্বীকার করতেই হবে জোহরা। কেন? এত বড় দল যে ওদের হাতে তাতে সন্দেহ নেই। তাছাড়া আমাদের মতো ক্রিমিনালের চোখে ধুলো দিয়ে যে চিঠিটা দিয়ে গেল তাতে তো আর সন্দেহ নেই আমাদের। কিন্তু হুয়াংলি কি সব ঘটনা শুনলে অত্যন্ত ক্ষেপে উঠবে না? জোহরা প্রশ্ন করে। তা উঠতে পারে, কিন্তু আমিও বুলাকি প্রসাদ। আমার আত্মীয়ের গায়ে হাত তোলা যে কত বড় অন্যায় তা আমি তাকে মজ্জায় মজ্জায় শিখিয়ে দেব। দুজনে অনেকক্ষণ চিন্তা করে মনস্থির করে ফেলে, হুয়াংলির দলে আর একদিনও থাকা উচিত নয়। যেখানে ভালো নতুন গ্রুপ দেখা যাচ্ছে সেখানে যোগ দেব আমরা, বুলাকি প্রসাদ বলে। ঠিক সেই দিন বিকেল 6টার শোতে কলকাতার একটি বিখ্যাত হল থেকে বেরিয়ে এলো একটি ইউরোপীয় বেশভূষা পরা যুবক আর একটি মেয়ে। যুবকের চেহারা দেখে তাকে বিদেশি বলে মনে হয়, বোধহয় অ্যাংলো ইন্ডিয়ান বা আমেরিকান হবে। পরনে গ্যাবার্ডিনের দামি স্যুট ও গলায় বোটাই, মুখে পাইপ। গুড ইভিনিং স্যার। পাশ থেকে একজন পাজামা আর পাঞ্জাবি পরা লোক কথা বলে উঠল, গুড ইভিনিং। তারপর বিনায়ক, তোমার খবর কি? খবর বিশেষ জরুরি। তা তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এখন কি করা কর্তব্য বলো। চলুন আমাদের 2 নম্বর ঘাঁটিতে গিয়ে আলোচনা করা যাক। আপনার ঘোষণা না পেলে তো আর দলের কেউ কাজে হাত দেবে না স্যার। তা জানি, কিন্তু কি তোমার খবরগুলোটা আগে জানা প্রয়োজন, না হলে শুধু ঘোষণা শুনিয়েই তো আর কাজ হবে না। তা আমার অজানা নয় স্যার। চলুন, বাইরে মোটর অপেক্ষা করছে। আপনি যে এখানে আসবেন তা আমাকে আগেই জানিয়েছিলেন, কাজেই মোটর নিয়ে অপেক্ষা করছি আমি প্রায় 8 ঘন্টার উপর।
বেশ চলো, তুমি যাবে সুসান? মেয়েটির দিকে চেয়ে লোকটি প্রশ্ন করে। হ্যাঁ, আমাকেও যেতে হবে হোয়াংলি। দলের অগ্রগতির প্রতিটি খবর আমার জানা উচিত। বেশ চলো তবে। তিনজনে বাইরে বেরিয়ে এসে একটি মোটরে চড়ে বসে। মোটর দ্রুত ছুটে চলে খিদিরপুরের দিকে। আধ ঘন্টার মধ্যে খিদিরপুরের নির্দিষ্ট বাড়ির সামনে মোটরটা দাঁড়িয়ে পড়ে। ছোট একটা বাড়ি, দোতলা, আশেপাশে বিশেষ বাড়ি নেই। যে দু একখানা আছে তারা এই অদ্ভুত বাড়ির ভেতরের কোনো খবর এতটুকু জানতে পায় না। শুধু জানে বিনায়ক নামে একজন বিদেশি ভদ্রলোক এই বাড়িতে থাকে। এরা তিনজনে বাড়ির ভেতরে প্রবেশ করবার আগে গাড়ির ভাড়া চুকিয়ে দিল ওয়াংলি। তার মুখখানা তখন কেমন থমথমে দেখাচ্ছে। বিজলিবাবুর কাছ থেকে কামাখ্যা প্রসাদের মার্ডার কেস সম্বন্ধে সব ঘটনা শুনে কেসটা সম্বন্ধে দীপক রীতিমতো কৌতূহলী হয়ে উঠেছিল। তার সারা মন জুড়ে খেলা করছিল একটা অনাবশ্যক দুশ্চিন্তা, একটা অদ্ভুত নতুন ধরনের কৌতূহল। সামান্য একটা ক্রিমিনালের মার্ডারের সঙ্গে যে ওয়াংলি আর গ্রিন ড্রাগন নামে খ্যাত শহরের দুটি দুর্ধর্ষ দল জড়িয়ে থাকতে পারে, এটা দীপক প্রথমটা আদৌ বিশ্বাস করেনি। কিন্তু বিভিন্ন লোককে অনুসরণ করেছে, বুঝেছে সত্যি এই কেসটার ব্যাপারে জটিলতা কিছু আছে। সেদিন তাই সে রতনকে নির্দেশ দিয়েছিল অনিল সামন্ত লোকটার ওপর বেশ একটু কড়া নজর রাখতে। রতন কাবুলির বেশে তাকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত অনুসরণ করে দেখল গ্রিন ড্রাগনের দলের একজন লোকের সঙ্গে কথা বলতে। রতন কৌতূহলী হয়ে সেই লোকটিকেই অনুসরণ করে চলল। লোকটা স্টেশন থেকে সোজা হেঁটে চলল ওল্ড বালিগঞ্জের দিকে। প্রায় আধ ঘন্টা সে পায়ে হেঁটে উপস্থিত হলো হাজরা রোড ক্রসিংয়ে। সেখানে একটা বড় বাড়ির মধ্যে হঠাৎ এমনভাবে সে প্রবেশ করলো যেন বাড়িটা তার বহু দিনের চেনা। মিনিট 20 পরে সেই বাড়িটা থেকে বেরিয়ে এলো। তখন আর তাকে দেখলে আগের সেই লুঙ্গি পরা লোক বলে মনে হবে না। নিখুঁত ছদ্মবেশ আর চেহারায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে স্যুট, পায়ে দামি ক্রেপসোল শু। একটা চলন্ত ট্যাক্সি দাঁড় করিয়ে সে তাতে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল দ্রুত গতিতে। রতনও তার আইডেন্টি কার্ড দেখিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলো অবিলম্বে। আগের গাড়িকে অনুসরণ করে তার গাড়িও দ্রুত ছুটে চলল প্রশস্ত রাজপথ ধরে। দুটি গাড়ির মধ্যে দূরত্ব ছিল যথেষ্ট, তাই সামনের গাড়িতে বসে থাকা গ্রিন ড্রাগনের অনুচর কল্পনাও করতে পারল না যে পেছনের গাড়িতে যে লোকটা আসছে সেই ডিটেকটিভ দীপক চ্যাটার্জির অনুচর রতনলাল। গাড়ি এসে সোজা থামলো হাওড়া স্টেশনে। সেখানে নেমে লোকটা এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। রতন দেখল লোকটা টিকিট কেটে ব্যান্ডের লোকালে চড়ে বসলো। রতনও সোজা গার্ডের কামরায় গিয়ে তাকে কয়েকটা কথা বলে আর তার কার্ডটা দেখিয়ে সেখানে জায়গা করে নিল। উত্তরপাড়ায় এসে লোকটা নামলো। রতনও নেমে দূর থেকে লোকটার ওপর নজর রাখলো। সে বেশ স্পষ্টই বুঝতে পারল গ্রিন ড্রাগনের অনুচরের আগমন এখানে বিনা কারণে ঘটেনি। রতনের অনুমান মিথ্যা নয়। স্টেশন থেকে বেরিয়ে গ্রিন ড্রাগনের অনুচর সোজা রওনা হলো উত্তরপাড়া পোলের দিকে। রিক্সা থেকে নেমে ভাড়া চুকিয়ে দিয়ে সে কারোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। মিনিট 2 পর যে লোকটাকে পোলের দিকে এগিয়ে আসতে দেখা গেল তাকে ক্রাইম ওয়ার্ল্ডের সকলে বুলাকি প্রসাদ বলে জানে। রতন বুঝল বুলাকি প্রসাদের সঙ্গে এই লোকটির যোগাযোগ বিনা কারণে ঘটেনি। নিশ্চয়ই আগে থেকে বুলাকি প্রসাদকে এখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। গ্রিন ড্রাগনের লোকটা এগিয়ে গিয়ে বুলাকি প্রসাদের সঙ্গে বিড়বিড় করে কয়েকটা কথা বলল। তারপর বুলাকি একটা লেফাফা তুলে দিল তার হাতে। বুলাকি আরও কি যেন কথা বলল। কথাগুলো শুনতে না পেলেও রতন বুঝতে পারল বুলাকি কোনো কাজের জন্যে মজুরি চাইছে। গ্রিন ড্রাগনের অনুচর তার হাতে দিল কতগুলি 10 টাকার নোট। তারপর 2-একটা কথা বলে লোকটা অদৃশ্য হলো। এতক্ষণে রতনের ধারণা হয়েছে যে তার এত দূরে আসা ব্যর্থ হয়নি। প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সঙ্গে এতদিন একসঙ্গে কাজ করে এইটুকু সে বুঝতে শিখেছে যে কোন সময় কোন লোককে হঠাৎ আক্রমণ করলে কাজ আদায় করা যায়। বুলাকি, হঠাৎ রতন পেছন থেকে ডাক দেয়। একে? বুলাকি যেন অতিমাত্রায় ত্রস্ত হয়ে ওঠে। আমি ওয়াংলি নই। ও, আপনি রতনবাবু? বুলাকির ঠোঁটে হাসি ফোটে। হ্যাঁ, তারপর তোমার কারবার কেমন চলছে? কারবার? হ্যাঁ, তোমাদের সেই লোক ঠকানো স্মাগলিং বিজনেস মন্দ নয়। তারপর ওয়াংলির দলে যোগ দিয়েছিলে বলে শুনেছি। না না, এসব কি বলছেন বাবু? ঠিকই বলেছি, বুদ্ধিটি করেছ খাসা। এদিকে ওয়াংলির সঙ্গে কাজ করছো, আবার গ্রিন ড্রাগনের টাকাও খাচ্ছ। তোমার বুদ্ধির তারিফ করি বুলাকি প্রসাদ।
এইসব জানি না বাবু আমি। তবে এসব কি তোমার সেই জোহরার বুদ্ধি? তা জানি না, তবে নিমক হরামি বুলাকি প্রসাদ জীবনে করে না বাবু। এখন এটা করছিল বাধ্য হই। ওয়াংলির মতো শয়তানের দলে কাজ আমি করব না বাবু। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ বাবু, দেখে নেবেন, যা কথা তাই কাজ আমি করি। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে গ্রিন ড্রাগন কতদিন এভাবে টাকা দিচ্ছে? এই প্রথম। কত পেলে? মিথ্যা বলবো না বাবু, আর আপনি আমার নারী নক্ষত্র জানেন, আপনার কাছে মিথ্যা বলেও কোনো লাভ নেই। 500 টাকা আমি পেয়েছি। ওটা কি? ওই যে খামটা তুমি গ্রিন ড্রাগনের অনুচরের হাতে দিলে? ও বাংলির মৃত্যুবান। তার দাম মাত্র 500? হ্যাঁ, আরও 500 পাবো। আর ওটা শুধু দামে বিক্রি হয় না বাবু, সে বিশ্বাসঘাতকতা না করলে আমিও ওটা দিতাম না বাবু। ওতে কি আছে? ওয়াংলি আজীবন যত অন্যায় করেছে তার প্রমাণপত্র। কিন্তু আমার ওটা পেলে কাজ হতো। গ্রিন ড্রাগন ওটা নিয়ে কি করবে? সেটা সেই ভালো বুঝবে, পরের ব্যাপারে মাথা গলাতে আমি চাই না বাবু। কিন্তু কাজটা কি ভালো করলে বুলাকি? কামাখ্যা প্রসাদের কথা নিশ্চয়ই ভুলে যাওনি? জানি বাবু, আপনার চেয়েও ভালো করে জানি। তার মানে? সে আমার দুঃসম্পর্কের ভাই, তবে তাকে আমি নিজের ভাইয়ের চেয়েও ভালোবাসতাম। সে কি কথা? সব কিছুই যে গোলমেলে ঠেকছে, সেই জন্যে কি তুমি ওয়াংলির ওপর খড়গহস্ত? শুধু সেইটাই নয়, আরও অনেক কারণে। সবই ক্রমশ জানতে পারবেন বাবু। আচ্ছা চলি। বুলাকি পায়ে পায়ে কিছুটা এগিয়ে যায়। রতন কি করবে ভাবছে। এমন সময় হঠাৎ পরপর দুবার শোনা যায় পিস্তলের শব্দ। রতন ছুটে যায়। একটা ঝোপের আড়াল থেকে কে যেন বুলাকি প্রসাদকে লক্ষ্য করে গুলি ছুটছে। বুলাকি লুটিয়ে পড়ে পথের ওপর। রতন ছুটে গিয়ে তার রিভলভার বের করে তুলে ধরে ঝোপের দিকে, কিন্তু কাউকে পাওয়া যায় না সেখানে। বুলাকি ততক্ষণে উঠে বসেছে। একটা মাত্র গুলি লেগেছিল তার ডান হাতে, সামান্য একটু চামড়া ছড়ে গেছে মাত্র। বুলাকি হাঁপাতে হাঁপাতে বলে, দেখলেন বাবু, এই নিশ্চয়ই ওয়াংলির কোনো অনুচর। তত বুঝেছি, কিন্তু তুমি এক্ষুনি কোনো ডাক্তারের কাছে চলো, ক্ষতটা এক্ষুনি ব্যান্ডেজ করা উচিত। দুজনে ডাক্তারখানার উদ্দেশ্যে পা বাড়ায়। হোয়াংলি আর তার দলের একজন লোক বিনায়ক খিদিরপুর অঞ্চলের একটা বাড়ির মধ্যে প্রবেশ করল। সঙ্গে তাদের সুসান নামে মেয়েটা, দস্যু হোয়াংলির ডান হাত। হোয়াংলির প্রতিটি কাজে সুসানের পরামর্শ তার অবশ্যই চাই। হোয়াংলির মুখে অসাধারণ গাম্ভীর্য বিরাজ করছিল। দোতলার একটা ঘরে বসে সে বিনায়কের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার তোমার কথা আরম্ভ করো বিনায়ক। বিনায়ক একটু চিন্তিত স্বরে বলল, কথা আরম্ভ করবার আগে একটা কথা বলা উচিত মনে করি। কথা? আমার কথাকে আপনি যত সিরিয়াসলি নিন না কেন, যেন তাতে আপনাকে আঘাত না করে। অর্থাৎ তুমি এমন কোনো সংবাদ এনেছো যা আমার বিপদের সংকেত বহন করেছে? এক্স্যাক্টলি। তাহলে শোনো বিনায়ক, আমার বিরুদ্ধে যে বিরাট একটা দল গঠিত হয়েছে তা আমারও অজানা নয়, কিন্তু আমি তাদের বিরুদ্ধে চট করে অগ্রসর হতে চাই না, শুধু কয়েকটা কারণে। কি কারণ? আমার দলের লোকের বিরুদ্ধে স্টেপ নেওয়া আগে চাই। বাইরের লোকেদের একটু চেষ্টা করলেই কন্ট্রোল করা যায়, কিন্তু নিজেদের লোক যদি বিশ্বাসঘাতকতা শুরু করে তবে তাদের আয়ত্তের মধ্যে আনা যাবে কোন পথে? ওয়াংলির কথা শুনে বিনায়ক মিনিটখানে কি যেন ভাবল, তারপর বলল, আমি জানি আপনি চিন্তিত হয়েছেন। প্রথমে কামাখ্যা প্রসাদ যেমন আমাদের দলের বিরুদ্ধে অগ্রসর হয়েছিল, তেমনি পরপর কয়েকজন বিশ্বাসঘাতকতা শুরু করেছে। দ্বিতীয় বিশ্বাসঘাতক হচ্ছে বুলাকি প্রসাদ আর জোহরা। হ্যাঁ, এদের আমি বিশ্বাস করতাম, কিন্তু এরা যে এতটা এগিয়ে যাবে এবং বিশ্বাস ভঙ্গ করবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু এমন কাজ কি কেন করলো তা তুমি জানো বিনায়ক? জানি। কি এর কারণ? মূল কারণ হচ্ছে বুলাকি প্রসাদ হচ্ছে কামাখ্যা প্রসাদের ভাই। তুমি এ কথা জানলে কি করে? বিশেষভাবে সংগ্রহ করেছি। বেশ, তোমার কাছে আমি খুশি হয়েছি বিনায়ক। তুমি যে বেশ ভালোভাবেই আমার গুপ্তচরের কাজ চালিয়ে যাচ্ছ তা বুঝলাম। এখন বুলাকি কি তার নিজস্ব ধরনের আমাদের বিরুদ্ধে অগ্রসর হবে? না। তবে সে গ্রিন ড্রাগন নাম খ্যাত দস্যু দলের সঙ্গে যোগাযোগে এই কাজ করতে চায়। গ্রিন ড্রাগন কি করে জানলো যে বুলাকি প্রসাদ আমার দলের বিরুদ্ধে অগ্রসর হবে? তা জানতে কি বেশি দেরি হয় স্যার? না, তা হয় না। তবে আমি একজন দুর্ধর্ষ ক্রিমিনাল। যদি বুলাকি প্রসাদের মতো সামান্য লোককে শায়েস্তা না করা যায় তবে মিথ্যাই আমার গর্ব, অহংকার। না, আপনার গর্ব মিথ্যা নয় স্যার। আমি চাই আপনি
উপযুক্ত পদ্ধতিতে তার বিরুদ্ধে অগ্রসর হন। বেশ, সে ভার আমি তোমাকেই দিতে চাই বিনায়ক। কথায় বাধা দেয় সুশান, বলে, বুলাকির মতো লোকের বিরুদ্ধে একা বিনায়ক কিছু করতে পারবে বলে মনে হয় না আমার। বিনায়ক বলে, আমার উপর একটু বিশ্বাস আপনি করতে পারেন দেবী, আমি প্রমাণ করব আমি সত্যি কতটা কর্মক্ষম। এখন পর্যন্ত তুমি কতটা এগিয়েছো বিনায়ক? আমি বুলাকির সঙ্গে গ্রিন ড্রাগনের অনুচরের কোথায় দেখা হবে সে খবর জোগাড় করেছি স্যার। কোথায়? উত্তরপাড়া পোলের ধারে আজকে সে গ্রিন ড্রাগনের অনুচরের সঙ্গে সাক্ষাৎ করবে। কেন? বোধহয় আপনার বিরুদ্ধে কোনো জরুরি প্রমাণ গ্রিন ড্রাগন তার কাছ থেকে সংগ্রহ করতে চায়। বেশ, তোমার কাজ হবে আজকেই তার সমস্ত কাজ চিরদিনের মতো শেষ করে দেয়া। এই কাজে সফল হলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে তোমাকে। আপনার মর্যাদা রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করব আমি স্যার। বিনায়কের কণ্ঠে দৃঢ়তা ফুটে ওঠে। হুয়াংলির দলের লোকের সঙ্গে বুলাকি সংঘর্ষের কথা আগেই বলা হয়েছে। ডাক্তারখানা থেকে ক্ষতটা ভালো করে ব্যান্ডেজ করে বুলাকি প্রসাদ রতনলালের দিকে চেয়ে বলল, আপনাকে কয়টা কথা বলতে চাই বাবু। হ্যাঁ বলো। আমি দীপক বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। কেন? আমি জানি একবার হুয়াংলি যখন আমার ওপর নজর দিয়েছে তখন সহজে আমাকে নিষ্কৃতি দেবে না। মৃত্যুকে আমি ভয় পাই না বাবু, কিন্তু আমার উদ্দেশ্য ব্যর্থ হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি জানি যে কোনো মুহূর্তে আমার শেষ সময় ঘনিয়ে আসতে পারে, তাই এক্ষুনি একবার দীপক বাবুর সঙ্গে দেখা করে অনেক কথা তাকে বলে আসতে হবে। তোমার সম্মতি দেখে আমিও খুশি হয়েছি বুলাকি প্রসাদ। সুমতি শুধু আমার হয়নি বাবু, জোহরাও চায় না যে এই ধরনের দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে। বেশ, তবে চলো আমরা এই ট্রেনেই কলকাতার দিকে যাই। কিন্তু তুমি যে খবরের জন্যে বিপদে পড়েছ, দীপকও তো সেই খবর শুনে বিপন্ন হতে পারে। তা হয়তো পারেন, কিন্তু ওয়াংলির মতো সামান্য দস্যু যে দীপকবাবুর কোনো ক্ষতি করতে পারবে না এই বিশ্বাস আমার আছে। এর চেয়েও অনেক বেশি দুর্ধর্ষ দলের বিরুদ্ধে তিনি অগ্রসর হয়েছেন তার জীবনে। তোমার কথা অবশ্য মিথ্যা নয় বুলাকি, আমি চাই না যে তোমার বিপদ আরও বৃদ্ধি হোক। বরং আমরা এই ব্যাপার সম্বন্ধে অবহিত হলে হুয়াংলির নজর অনেকটা আমাদের ওপর এসে পড়বে। আমরাও সুযোগ পাবো তার বিরুদ্ধে অগ্রসর হবার। কোনো খবর না জেনে তো আর হাওয়ার বিরুদ্ধে অগ্রসর হওয়া যায় না। তা ঠিক, কিন্তু একটা কথা বাবু, আমাকে যেন আপনারা মিথ্যা আটকে রাখবার চেষ্টা করবেন না। কেন বলো তো? আমারও একটা বিরাট দল আছে, তাদের সংঘবদ্ধ করে যদি আমি চেষ্টা করি তবে হুয়াংলির মতো লোককে জব্দ করতে বেশি সময় লাগবে না। বুলাকি প্রসাদ জীবনে কখনো কোনো শত্রুকে ক্ষমা করেনি। রতন এ কথার কোনো উত্তর দেয় না। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস 13 নম্বর বাড়ি। বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্বপন কুমারের আরও গল্প শুনতে ফলো করুন ডেসক্রিপশন বক্স। আবার গল্পে ফেরা যাক। তারা দুজনে উত্তরপাড়া স্টেশনে এসে হাওড়াগামী একটা ট্রেনে চেপে বসে। রতনের কাছ থেকে সব কথা শুনে দীপককে যথেষ্ট চিন্তিত মনে হয়। রতনের দিকে চেয়ে দীপক বলে, আমি বুলাকি প্রসাদের কাছ থেকে সব কথা শুনছি রতন, তুই ততক্ষণ অন্য একটা কাজ কর। কি কাজ? আমার মনে হয় অনিল সামন্তের ওপর থেকে আমাদের নজর সরানো উচিত হয়নি। কিন্তু গ্রিন ড্রাগনের অনুচরকে বাধ্য হয়েই ফলো করতে হলো, তাই। তাহলে তুই এখন একটা কাজ কর, এক্ষুনি অনিল সামন্তের বাড়িতে গিয়ে খোঁজ নে সে বাড়ি আছে কিনা। যদি না থাকে তবে অন্য পথ ধরে এগোতে হবে, তাকে হাতছাড়া করা চলবে না। বলিস না গ্রিন ড্রাগন মিথ্যা কোনো লোককে আজ পর্যন্ত সিলেক্ট করেনি। কিন্তু কে এই গ্রিন ড্রাগন? তাও আমাদের খুঁজে বের করতে হবে। যদি খুঁজে না পাওয়া যায় তবে আমাদের বিশেষ ক্ষতি নেই। আপাতত আমাদের কাজ হচ্ছে কামাখ্যা প্রসাদের হত্যাকারীকে খুঁজে বের করে গ্রেপ্তার করা। এই কাজ করতে গেলে অনিল সামন্তকে খুঁজে বের করবার চেষ্টা করা উচিত কেন? অনিল সামন্ত বিরাট একটা অংশে যে অভিনয় করছে তা জানা আছে আমার। আমার মনে হয় তাকে অনুসরণ করা উচিত অন্য অর্থেও। হুয়াংলির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের সে কোনোদিনই ক্ষমা করে না। রতন আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। চোরবাগানের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে রতন অবাক হয়ে যায়। বাড়ির সামনে এক গাদা লোক দাঁড়িয়ে।
13 নম্বর বাড়িতে যে আবার কিছু ঘটেছে তা বুঝতে রতনে দেরি হয় না। একজন লোকের দিকে চেয়ে রতন প্রশ্ন করে, এইখানে এত লোকের ভিড় কেন? তা তো বুঝতে পারছি না। আর বলেন কেন বাবু, আবার খুন? খুন? হ্যাঁ, কে খুন হয়েছে? অনিল সামন্ত বলে একজন লোক এই বাড়িতে থাকতো, তাকে কি বা কারা খুন করেছে। এর আগেও কি এই বাড়িতে কেউ খুন হয়েছিল নাকি? হ্যাঁ, পরশু এখানে কামাখ্যা প্রসাদ বলে একজন গুন্ডাকে খুন করেছিল। বুঝেছি। রতন বাড়ির মধ্যে প্রবেশ করবে কিনা ভাবছে, এমন সময় বিজলিবাবু এসে পড়েন তার দলবল নিয়ে। আরে বিজলিবাবু যে, তারপর আপনার কি খবর? খবর তো দেখতেই পাচ্ছেন, এই মাত্র খবর পেলাম 13 নম্বর বাড়িতে নাকি আবার একটা খুন হয়েছে। আরে এটা নতুন লোক নয়, ও আপনাদের চেনা অনিল সামন্ত। তাই নাকি? অনিল সামন্তকে হঠাৎ আবার কে খুন করলো? তা জানি না, তবে ক্রিমিনালকে খুঁজে বের করতে আর বেশি বেগ পেতে হবে না আমাদের। তার মানে অনিল সামন্তের হত্যাকারী আর কামাখ্যা প্রসাদের হত্যাকারী যে একই লোক তা আমি জানি, দীপকও জানে। আর সেই লোককে খুঁজে বের করবার উদ্দেশ্যেই আমার এখানে আসা, কিন্তু এসেই দেখতে পেলাম এই ব্যাপার ঘটে গেছে। দীপক বাবু কোথায়? সে এখন তো বুলাকি প্রসাদ নামে একজন লোকের কাছ থেকে কিছু খবর সংগ্রহ করবার কাজে ব্যস্ত আছে। কোথায়? বাড়িতে। বুলাকি প্রসাদ কি ওয়াংলির দলের লোক? হ্যাঁ, আগে তাই ছিল, তবে বর্তমানে সেও দল ত্যাগ করেছে। যাক, চলুন আপাতত মৃতদেহটা দেখা যাক, তা থেকে যদি কিছু সূত্র পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস আছে। হ্যাঁ চলুন। সকলে দোতলায় গিয়ে কমলার ঘরের সামনে উপস্থিত হয়। কমলা ঘরের মধ্যে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার থেকে সামান্য দূরে খাটের ওপর শায়িত ছিল অনিল সামন্তের দেহ। পিঠে একখানা ছোড়া আমূল বিধানো, রক্তে বিছানা ভিজে গেছে। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা করেন বিজলিবাবু, আর মৃতদেহের আইডেন্টিফিকেশন জানবার জন্যে তার একখানা ফটো তুলে নেন তিনি। অবশেষে কমলাকে গোটা কয়েক প্রশ্ন করেন বিজলিবাবু। প্রশ্নের উত্তরে কমলা জানায় যে সেই সময় সে ঘরে ছিল না। অনিল সামন্তের কাছে একটা চাবি থাকতো সব সময়, সেই চাবি দিয়ে ঘর খুলে সে ঘরে এসে বসেছিল হয়তো। তারপর কি ঘটেছে তা সে জানে না। ফিরে এসে দেখে যে অনিল সামন্ত বিছানার ওপর পড়ে আছে, তার পিঠে একটা ছোড়া আমূল বিদ্ধ। বিজলিবাবু একটু অবাক হন, প্রশ্ন করেন, অনিল সামন্তকে ছোড়া মারা হলে সে কোনো কিছু চিৎকার করেনি? এ বাড়িতে কেউ জানতে পারেনি যে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে? না, সেটাই আমার সবচেয়ে আশ্চর্য মনে হচ্ছে। রতন বিজলিবাবুর দিকে চেয়ে বলে, হয়তো আচমকা মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলেছিল, তাই অনিল সামন্ত কোনো চিৎকার করতে পারেনি। তা বুঝতে পারছি, কিন্তু কেসটা কেমন আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। এক্ষেত্রে ছোড়া দিয়ে খুন করা হলো কেন? সেটা আমরা বুঝতে পারছি না, হয়তো পিস্তলের শব্দ অন্য সকলের মনোযোগ আকর্ষণ করবে তাই। এটা অবশ্য সম্ভব। বিজলিবাবু যেন একটা পথ খুঁজে পান, বলেন, মোটামুটি এদিকে সব প্রবলেম সলভ হয়ে গেল, শুধু একটা কাজ বাকি। আপনি মিস্টার চ্যাটার্জিকে একটা টেলিফোন করুন রতনবাবু। না না না, আমি নিজেই যাব, তার সঙ্গে এক্ষুনি দেখা করা প্রয়োজন। তাহলে তো কথাই নেই, সব কথা বেশ ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। এ সকল জটিল কেসের সমাধান তিনি ছাড়া আর কেউ যে সহজে করতে পারবে না তা বুঝি। রতন এই কথা শুনে একটু হাসে, বলে, আপনি ভুল করছেন বিজলিবাবু, এসব কেসের প্রবলেম অনেক আগেই সলভ হয়ে বসে আছে, শুধু শেষটুকু যা বাকি। তা বটে, আপনারা কত দূর এগিয়েছেন সে সংবাদ অবশ্য আমরা রাখি না। রতন বিজলিবাবুর কাছ থেকে বিদায় নিয়ে দীপকের সঙ্গে দেখা করবার জন্যে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বিজলিবাবু লালবাজারের দিকে যান অনিল সামন্তের ফটোটা একবার ভেরিফাই করবার উদ্দেশ্যে। রতন কিন্তু দীপককে বাড়িতে পেল না। বের হয়ে যাওয়ার আগে সে রতনের নামে একখানা চিঠি লিখে রেখে গেছে। রতন চিঠিখানা ভালো করে পড়ে বুঝতে পারল দীপকের দূরদৃষ্টি কত বেশি। যে কোনো কাজ সে কত আগে থেকেই সম্পূর্ণ বুঝে নিয়ে তা ধরে এগোতে পারে। চিঠিতে লেখা ছিল, রতন, তুই ফিরে এসে দেখবি আমি বাইরে গেছি, আমাকে বিশেষ কারণেই বাইরে যেতে হচ্ছে। যদি 1 ঘন্টার মধ্যে আমার কাছ থেকে কোনো সংবাদ জানতে না পারিস তবে বুঝবি আমি বিপদে পড়েছি। অনিল সামন্ত আসলে প্রকৃত অনিল সামন্ত নয়। প্রকৃত অনিল সামন্ত প্রায় 2 বছর আগেই মারা গেছে। এই নকল লোকটির পরিচয় পরে জানবি। অনিল সামন্তের জীবন বিপন্ন। হয়তো তুই এসে বলবি যে সে মারা গেছে, কিন্তু তার আগেই আমি বাইরে।
তাই তুই সময় নষ্ট না করে বিজলিবাবুকে জানাবি যে আমি ওয়াংলিকে খুঁজে বের করে গ্রেপ্তার করবার জন্যে একটা গুপ্ত আড্ডায় হানা দিয়েছি। শোন, আমি যাচ্ছি খিদিরপুরে ওয়াংলির আড্ডার উদ্দেশ্যে। খবরটা পেয়েছি বুলাকি প্রসাদের কাছ থেকে। যদি 1 ঘন্টার মধ্যে কোনো খবর না পাস তবে বিজলিবাবুকে নিয়ে রওনা হবি সেখানে। প্রীতি অন্তে, দীপক। ঠিক এই ধরনের চিঠির জন্য রতন তৈরি ছিল না। দীপক যে চুপচাপ বসে নেই তা সে জানত, কিন্তু তার দূরদৃষ্টি যে এত বেশি তা সে কল্পনাও করতে পারেনি। ঘর থেকে বের হবে কিনা ভাবছে, এমন সময় ঘন ঘন বেজে উঠল টেলিফোন। রিসিভার তুলে নিয়ে রতন প্রশ্ন করল, হ্যালো, কে? আমি বিজলিবাবু। আপনি কি মিস্টার চ্যাটার্জি? না, আমি রতনলাল। দীপক বাইরে গেছে ওয়াংলিকে আটক করবার উদ্দেশ্যে। একটা চিঠি লিখে রেখে জানিয়ে গেছে যে যদি 1 ঘন্টা বেশি দেরি হয় তবে আমরা যেন তাকে অনুসরণ করি। কোথায় গেছেন? খিদিরপুর। কতক্ষণ? প্রায় 1 ঘন্টা। আচ্ছা, আমি আসছি। তার আগে একটা বিশেষ খবর আছে। লালবাজারে পুরনো ক্রিমিনালদের ছবির সঙ্গে মিলিয়ে দেখলাম অনিল সামন্ত ও লোক নয়, তার একটা অন্যরকম ছবি ছিল। ও হচ্ছে ক্রাইম জগতের নামকরা ক্রিমিনাল দস্যু বিভাস সোম। দস্যু বিভাস সোম? তাহলে অনিল সামন্ত কোথায়? সে মারা গেছে। বুঝেছি। দীপক তাহলে চিঠিতে ঠিক কথাই লিখে গেছে। দীপকবাবু একথাও লিখে গেছেন নাকি? আশ্চর্য তো। আচ্ছা, আমি আসছি এক্ষুনি। এরকম বিপদের মুখে দীপকবাবুকে একা ছেড়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি। রতন রিসিভার নামিয়ে রাখে। খিদিরপুর অঞ্চলে পৌঁছে বিজলিবাবু শুনতে পান কাছে একটা বাড়িতে কিছুক্ষণ আগে রিভলভারের ঘন ঘন গর্জন শোনা গেছে। কোথায়? মিনিট 3 পথ, ডান দিকে। বিজলিবাবু গাড়িতে উঠে বসে জোরে স্টার্ট দেন। একটা সরু গলি পেরিয়ে একটা দোতলা বাড়ির সামনে পুলিশ লরি এসে থামে। দীপক পথের ওপর দাঁড়িয়েছিল, হাত তুলে গাড়ি দাঁড় করায়। কি খবর স্যার? খবর জরুরি। বুলাকি আমার সঙ্গে এসেছিল। আমরা দুজনে 2টি পিস্তল সম্বল করে ওদের দলের 5-6 জনের সঙ্গে যুদ্ধ করে তবে ওদের আটক করেছি। কোথায়? দোতলার ঘরে সুশান, বিনায়ক ইত্যাদিরা বন্দি আছে। ওয়াংলি পালিয়েছে। কোন দিয়ে গেছে? তা ঠিক বুঝতে পারিনি। বুলাকি কোথায়? সামান্য আহত হয়েছে সে। তার ডান হাতে গুলি লেগেছে। আপনার জামায় তো রক্ত দেখছি। হ্যাঁ, আমারও বাঁ হাতে সামান্য চোট লেগেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই ধরনের কাজ করতে গেলে মাঝে মাঝে বিপদে পড়তে হয় বিজলিবাবু। যাক, চলুন। দোতলার ঘরে আপনার সব পাখিরা খাঁচাবদ্ধ হয়ে অপেক্ষা করছে। দীপকের রসিকতা শুনে বিজলিবাবু হাসেন। সবসময় সব অবস্থাতেও রসিকতা করতে দীপক সত্যিই জানে। ওপরে উঠে আসেন বিজলিবাবু। দীপকও তার অনুগমন করে, কিন্তু সেখানে পা দিয়ে দেখে আরও একটা বড় বিস্ময় অপেক্ষা করছিল তাদের জন্যে। ঘরটি ঠিকমতো তালা বন্ধ রয়েছে, কিন্তু ঘরের মধ্যে কেউ নেই। এ কি করে সম্ভব? দীপক অবাক হয়। এইমাত্র ঘরের মধ্যে ওদের দেখে গেলাম, এরই মধ্যে ঘর একেবারে ফাঁকা। বিজলিবাবু ঘরের ডান দিকে দেয়াল আলমারিটা খোলেন। আশ্চর্য! আলমারির পাল্লা টেনে খুলতেই দেখা যায় সেখানে একটা গভীর সুড়ঙ্গের মতো। দীপক বলে, এ ঘরে তাহলে একটা গুপ্ত পথ ছিল দেখা যাচ্ছে। বিজলিবাবু হেসে বলেন, সর্ব অবস্থাতে ওরা বেশ প্রস্তুত থাকে বোঝা যাচ্ছে। কি বলেন? সুড়ঙ্গের মুখে রাখা একটি চিঠি। প্রিয় দীপক চ্যাটার্জি, আমাদের দলের লোককে আটক করে আমাকে গ্রেপ্তার করা যত সহজ মনে করেছিলে, আসলে ব্যাপারটা তত সহজ নয়। আমি তাই ওদের ওই গুপ্ত পথ দিয়ে বের করে নিয়ে গেলাম। আমার সঙ্গে শত্রুতা থাকলেও বিপদের সময় আমার দলের লোককে আমি সাহায্য করি সব সময়। আর আমার পেছনে লেগে মিথ্যা সময়ের অপব্যবহার করবেন না বলে আশা করি। আর যদি আমার এই উপদেশ বাক্যটি মনে না রাখো, তবে মৃত্যু যে তোমার সন্নিকট তা নিশ্চিত করে জেনে রাখতে পারো। আমার হাত থেকে তাহলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ইতি তোমার বন্ধু ওয়াংলি। শুনছেন স্বপন কুমারের লেখা উপন্যাস 13 নম্বর বাড়ি। মাসখানেক পরের ঘটনা। নির্জন ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর দিয়ে ঝড়ের মতো বেগে মোটর গাড়ি চালিয়ে কলকাতায় ফিরে আসছিল দীপক। দীপকের পাশে বসেছিল তন্দ্রা। অনেকদিন থেকে তন্দ্রার ইচ্ছা দীপকের সঙ্গে থেকে গোয়েন্দাগিরির বিষয়ে কিছু জ্ঞান লাভ করে। গোয়েন্দার কাজ শুধু যে পুরুষের একচেটিয়া নয় তা প্রমাণ করা তন্দ্রার ইচ্ছা। তাই দীপকের কাছে সে শিক্ষানবিশি গ্রহণ করছিল। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছিল।
এমন সময় হঠাৎ তন্দ্রা চমকে উঠে সোজা হয়ে বসল। দীপক তা দেখে তন্দ্রার দিকে চেয়ে প্রশ্ন করল, কি হলো তন্দ্রা? তন্দ্রা আতঙ্কিতভাবে একদিকে নির্দেশ করে বলল, ওই দেখুন। ওদিকে দেখার মতো কি আছে? কথাটা বলেই দীপক সামনে চেয়ে দেখে একটা কালো রঙের গাড়ি দ্রুত ছুটে চলেছে। গাড়িটা জাল দিয়ে চারদিকে ঘেরা। গাড়িটার ভেতরে কতকগুলো লোক যেন বাইরে বেরিয়ে আসবার জন্য আকুলি বিকুলি করছে। জীবজন্তুদের যেমন খোয়ারের মধ্যে চালান দেয় তেমনই করে যেন লোকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। দীপক বুঝতে পারল গাড়িটা নিশ্চয়ই পুলিশ ভ্যান নয়। তবে একটা গাড়িতে এভাবে লোক চালান দেবার উদ্দেশ্য নিশ্চয়ই যে সাধু হতে পারে না দীপক বুঝতে পারল। দীপক বেশ একটু দূরত্ব রেখে গাড়িখানাকে অনুসরণ করে চলল। হঠাৎ একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই দরজা খুলে দেওয়া হলো। 7-8টি মেয়েকে গাড়ি থেকে নামানো হলো। তাদের সঙ্গে নামলো 3 জন প্রহরী। প্রত্যেক প্রহরীর হাতেই চাবুক। মেয়েরা একটু অবাধ্য হলেই তাদের পিঠে চাবুক পড়ছে সশব্দে। এরকম শোচনীয় দৃশ্য দেখে আত্মসংবরণ করা দীপকের পক্ষে কঠিন। তবু সে অনেক কষ্টে আত্মসংবরণ করল। মেয়েগুলিকে যে এই বাড়িটাতে আটক রাখা হবে তা বুঝতে দীপকের দেরি হলো না। দীপক ফিসফিস করে তন্দ্রাকে বলল, তন্দ্রা, তুমি গাড়ি নিয়ে চলে যাও। ব্যাপারটা শিগগিরই লালবাজারে জানাও। আমার নাম করে বলো, যত সত্বর সম্ভব পুলিশ ফোর্স যেন এখানে চলে আসে। তন্দ্রা দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। একটু পরেই দীপক হঠাৎ কালান্তকের মতো পিস্তল হাতে প্রহরীদের সামনে এসে দাঁড়িয়ে বলল, বছধনেরা, নড়বার চেষ্টা করলেই তোমাদের মৃত্যু নিশ্চিত। যেন অনেক খেলা দেখলাম, এখন শান্ত হয়ে মাথার ওপর হাত তোলো। 2 জন প্রহরী হাত তুলল। তৃতীয় জন কোমর থেকে ছোড়াটা বের করবার চেষ্টা করতেই দীপক তার হাত লক্ষ্য করে ফায়ার করল। সঙ্গে সঙ্গে 3 জন প্রহরী হাত তুলল। দীপক মেয়েদের দিকে চেয়ে বলল, আপনাদের একজন ওদের কাছ থেকে পিস্তল বা ছড়াগুলোকে নিয়ে এক্ষুনি আমাকে দিন, দেরি করবেন না একটু। মেয়েদের মধ্যে একজন বলল, দোহাই আপনার, চলে যান এখান থেকে। দস্যু সর্দার ওয়াংলির হাত থেকে আমাদের রক্ষা করবার ক্ষমতা পৃথিবীতে কারোর নেই। ওয়াংলি? দীপক চমকে ওঠে। হ্যাঁ, ওয়াংলি। হ্যাঁ, ওয়াংলি। দীপকের পেছন থেকে কে যেন বজ্র কঠিন কণ্ঠে বলে ওঠে, মাথার ওপর হাত তোলো বন্ধু, এক্ষুনি না হলে। দীপকের পিঠে পিস্তলের স্পর্শ। দীপক বুঝতে পারে ওয়াংলি স্বয়ং তার পেছনে এসে দাঁড়িয়েছে। এখন তাকে বাধা দেবার কোনো চেষ্টা করা বৃথা। দীপক পিস্তল ফেলে দেয়, হাত তুলে দাঁড়ায়। কোনো প্রতিবাদ করবার পর্যন্ত অবকাশ পাবার আগে দীপক শত্রুর হাতে বন্দী হয়। তন্দ্রা লালবাজারে ফোন করতেই ব্যারাকপুর এলাকার পুলিশ চিফ মিস্টার সেন 4-5 জন আর্মড পুলিশ নিয়ে নির্দিষ্ট স্থানের দিকে ছুটে চলেন। যত জোরে পারো গাড়ি চালাও, মিস্টার সেন ড্রাইভারের দিকে চেয়ে আদেশের ভঙ্গিতে বলেন। সঙ্গে সঙ্গে গাড়ির গতি বেড়ে যায়। 30, 40, 50, 60 স্পিডোমিটারের কাঁটা কাঁপতে থাকে। হঠাৎ ড্রাইভার গাড়িতে ব্রেক কষে। কি হলো? সামনে দুটো গাড়ি এমনভাবে রাখা যে আমাদের গাড়ি চালানো আর নিরাপদ নয়। সরে যেতে বলো, হর্ন দাও। ড্রাইভার 4-5 বার হর্ন দেয়, কিন্তু সামনের গাড়ি দুটির পথ ছেড়ে নড়বার কোনো চিহ্নই দেখা যায় না। মিস্টার সেন বলেন, আর এক মুহূর্ত দেরি করা আমাদের উচিত হবে না। তোমরা পিস্তল বের করে গাড়ির লোকদের গ্রেফতার করো। সকলে পিস্তল হাতে এগিয়ে যায়, কিন্তু গাড়ি দুটির কাছাকাছি পৌঁছেই তারা অবাক হয়ে যায়। গাড়ির ভেতরে কেউ নেই। শূন্য গাড়িটা খা খা করছে। অকস্মাৎ ভেসে আসে প্রচণ্ড অট্টহাসির শব্দ। মিস্টার সেন মুখ তুলে তাকান সবিস্ময়ে। মিস্টার সেন আর তার দলের লোকেরা দেখেন পাশের ঝোপগুলির মধ্য থেকে বন্যার প্রবাহের মতো সশস্ত্র লোকেরা বেরিয়ে আসছে। সংখ্যায় তারা 8-10 জনের কম নয়। সারেন্ডার! মিস্টার সেন হাঁক দেন, কিন্তু অস্ত্রগুলি তাদের দিকে উদ্যত করে রেখে লোকগুলি বলে, তুমি সারেন্ডার করো মিস্টার সেন, তা না হলে তোমাদের মৃত্যু কেউ রোধ করতে পারবে না। তোমাদের পালের গোদা দীপক চ্যাটার্জিকে আগেই ধরেছি, এখন তোমাদেরও জমের বাড়িতে পাঠাবো। কে তোমরা? আমরা ওয়াংলির অনুচর, কিন্তু আর কথা নয়। হাতের অস্ত্রগুলি ফেলে দিয়ে মাথার ওপর হাত তুলে দাঁড়াও, অন্যথায় মৃত্যু নিশ্চিত। মিস্টার সেন আর দলের 4-5 জন লোকই বাধ্য হয়ে অস্ত্র ত্যাগ করে। মিস্টার সেন দাঁতে দাঁত চেপে বলেন, সামান্য একটু ভুলের জন্য আমাদের ওয়াংলির ফাঁদে পা দিতে হলো। দস্যু দলের লোকেরা অস্ত্রগুলি আত্মসাৎ করে। তারপর মিস্টার সেনের দলের লোকদের গাড়িগুলিতে তুলে তাদের দিকে পিস্তল উঁচু করে ধরে। একজন গাড়িতে স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো।
যে বাড়িতে দীপককে আটক করে রাখা হয়েছিল সেখানে মিস্টার সেন আর দলের লোকদেরও নিয়ে দস্যু দলের লোকজন প্রবেশ করে। ওয়াংলি তাদের দেখে আনন্দে অট্টহাসি করে ওঠে। তারপর একটা বড় ঘরের মধ্যে তাদের আটক করতে বলে। ঠিক যেভাবে জন্তু জানোয়ারকে আটক করে রাখে সেইভাবে ওদের সব পাশাপাশি হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখা হলো। ওয়াংলি বজ্র কঠিন স্বরে বলল, এবার তোমাদের সবাইকে কৃতকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তোমাদের সবাইকে আমি বুঝিয়ে দিতে চাই যে ওয়াংলির বিরুদ্ধে অগ্রসর হলে তাদের কি ধরনের শাস্তি পেতে হয়। কেউ কোনো কথা বলে না। ওয়াংলি তীব্র কণ্ঠে বলে ওঠে, লক্ষ্মণ, রঘুয়া, যোগু, তোমরা এদের সবগুলোকে তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করবে, যেন ওরা বুঝতে পারে আমার বিরুদ্ধে অগ্রসর হবার শাস্তি কি। হাতের পায়ের এক একটি আঙুল কেটে কষ্ট দিয়ে দিয়ে এদের শিক্ষা দেবে, তারপর গলা ছুরি দিয়ে কেটে হত্যা করবে। বন্দীদের চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছায়া। এদিকে তন্দ্রাও নিশ্চেষ্ট বসেছিল না। তন্দ্রা লালবাজারে ফোন করেই গাড়ি নিয়ে ছুটে আসে দীপকের কি হলো তা দেখবার জন্যে, কিন্তু দীপকের কোনো চিহ্ন মাত্র দেখা গেল না। চারদিক নিস্তব্ধ, নিঝুম। তন্দ্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পরে হঠাৎ তার চমক ভাঙল। সে দেখল মিস্টার সেন আর তার দলের 4 জন আর্মড পুলিশকে নিরস্ত্র অবস্থায় বন্দি করে বদমাইশরা ওই বাড়িতে ঢুকলো। এখন ঘটনাটা কি ঘটেছে তা বুঝতে তন্দ্রার বেগ পেতে হলো না। এখন কি করা যেতে পারে? হঠাৎ একটা চিন্তা তন্দ্রার মাথায় খেলে গেল। সে ছুটে গিয়ে গাড়িতে উঠে পূর্ণ গতিতে গাড়ি চালিয়ে দিল। একটু পরে একটা পেট্রোল পাম্পে টেলিফোনে গিয়ে পয়সা দিয়ে সে ফোন করলো লালবাজারের কন্ট্রোল রুমে, তারপর বিজলিবাবুকে এবং রতনলালকে। তার টেলিফোনের ফলে সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলো। এদিকে লালবাজার কন্ট্রোল রুমেও ঘন ঘন টেলিফোন ধ্বনিত হতে থাকে। টেলিফোনের রিসিভার তোলেন ইন্সপেক্টর মিস্টার সানিয়েল। হ্যালো, কে? আমাকে আপনি চিনবেন না? গম্ভীর কণ্ঠে উত্তর ভেসে আসে। তবে আমাকে চিনতেন গোয়েন্দা দীপক চ্যাটার্জি। তিনিও এখন শত্রুর হাতে বন্দী, তবে আমার নাম হয়তো শুনে থাকতে পারেন। টেলিফোনের রিসিভার তোলেন ইন্সপেক্টর মিস্টার সানিয়েল। হ্যালো, কে? আমাকে আপনি চিনবেন না, তবে আমাকে চিনতেন গোয়েন্দা দীপক চ্যাটার্জি। তিনি এখন শত্রুর হাতে বন্দী, তবে আমার নাম হয়তো শুনে থাকতে পারেন। কি আপনার নাম? আমাকে সকলে গ্রিন ড্রাগন বলে জানে। ও, আপনি সেই দস্যু গ্রিন ড্রাগন যার নাম বড় বড় হরফে আমাদের কালো খাতায় লেখা আছে? ঠিকই ধরেছেন, তবে আমায় প্রত্যক্ষভাবে আজ পর্যন্ত কেউ চেনি না। কোনো কাউকে সে সুযোগও দিইনি আমি। আচ্ছা, সে কথা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কেন টেলিফোন করছেন? হো হো করে হেসে ওঠে গ্রিন ড্রাগন, প্রাণ খোলা অট্টহাসি। তারপর বলে, এই আর্জেন্ট ফোন করা হচ্ছে আমার কোনো প্রয়োজনে নয়, কারণ পুলিশ বিভাগকে আমার কোনো সময়ই প্রয়োজন নেই। এটা আপনাদের সাহায্যের জন্যই করছি। আমাদের সাহায্য? হ্যাঁ, আপনাদের অফিসার মিস্টার সেন, তার দলবল এবং খ্যাতনামা গোয়েন্দা দীপক চ্যাটার্জি আজ দস্যু ওয়াংলির হাতে ধরা পড়ে মৃত্যুর জন্য প্রহর গুনছেন। আপনার বোধহয় জানা আছে এই কুখ্যাত দস্যুটার প্রতি আমার কি পরিমাণ ঘৃণা ও বিদ্বেষ। তাই আমি চাই অবিলম্বে আপনারা তাকে ধরে কোর্টে চালান দেন এবং দীপক বাবু ও মিস্টার সেন প্রভৃতি সকলকে মুক্ত করেন। কিছুক্ষণ আগেই আমরা দীপকবাবুর সহকর্মিনী তন্দ্রা দেবীর কাছ থেকে অনুরূপ খবর পেয়েছি, তাই আমরা এক্ষুনি রওনা হচ্ছি সেখানে। আধ ঘন্টার বেশি দেরি হবে না সেখানে পৌঁছতে। তা ঠিক, কিন্তু আধ ঘন্টা পরে এলে দেখতে পাবেন সব শেষ। ওদের হত্যা করে ওয়াংলি গা ঢাকা দিয়েছে। কিন্তু তার আগে কি করে যাওয়া সম্ভব? তার আগে আসতে পারবেন না আমিও জানি। যাক, আপনারা যা ভালো বোঝেন করুন। আমার কর্তব্য আমি সম্পাদন করলাম। আমার হাতে কথা বলবার মতো সময় আর নেই, কাজেই খট করে শব্দ হয়। বোঝা যায় কানেকশন ও পক্ষ থেকে কেটে দেওয়া হলো। মিস্টার সানিয়েল আর কোনো কথা বলেন না। তিনি রেডি হবার জন্যে তার লোকদের তাড়া দিতে ছোটেন। কয়েক মিনিট পর দীপক চ্যাটার্জির সহকর্মী ও বন্ধু রতনলাল ছুটে আসে লালবাজারে। রতনলালকে দেখে মিস্টার সানিয়েল বলেন, এখন কি করা যায় রতনবাবু? এইমাত্র গ্রিন ড্রাগন নামক দস্যুর কাছ থেকে ফোন পেলাম যে দীপকবাবু এবং মিস্টার সেনের জীবন বিপন্ন। আমরা পৌঁছাবার আগেই তারা ওদেরকে মেরে ফেলতে পারবে। তা হতে পারে না, রতনলাল বলে। লেটস আস গো উইথ ফুল স্পিড, তারপর দেখা যাবে কি হবে। যদি দীপকের কোনো ক্ষতি হয়, আমি ওয়াংলিকে যেমন করি হোক ধরে তার মাংস ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। ডোন্ট বি এক্সাইটেড রতনবাবু। না না, আমি মোটেই উত্তেজিত হইনি।
সঙ্গে সঙ্গে 2 লরি পুলিশ ফোর্স ও একটা ওয়্যারলেস ভ্যান পূর্ণ গতিতে ছুটে চলে লালবাজার থেকে উত্তর দিকে। ব্যারাকপুর ট্রাং রোড ধরে পূর্ণ গতিতে ছুটে চলে। অবশেষে ডানলপ ব্রিজের কাছে পেট্রোল পাম্পে গাড়ি থামে। সেখানে দাঁড়িয়ে তন্দ্রা তাদের জন্যই অপেক্ষা করছিল। তাদের দেখেই তন্দ্রা বলে, আসুন, দেরি নয়, বাদিকের রাস্তা ধরে মাত্র 2-3 মিনিট। গাড়ি আবার ছুটে চলে। বন্দীদের চোখে মুখে ফুটে উঠেছিল অজস্র অসহায়তা। একজন দুর্বৃত্তি একটা বড় ধারালো ভুজালি বার করে এগিয়ে যান মিস্টার সেনের দিকে। মিস্টার সেন আতঙ্কে চোখ বোঝেন। এমন সময় হঠাৎ শোনা গেল পিস্তলের শব্দ। 7-8 জন রাইফেল ও পিস্তলধারী লোক ঘরের মধ্যে প্রবেশ করে। কে তোমরা? ওয়াংলি চিৎকার করে ওঠে। আগন্তুকদের প্রত্যেকের মুখেই সবুজ রঙের মুখোশ। তাদের দলপতি বলে ওঠে, আমরা হচ্ছি গ্রিন ড্রাগন। আত্মসমর্পণ কর ওয়াংলি, তা না হলে তোমাদের কারণ নিস্তার নেই আমার হাত থেকে। ওয়াংলি আর দলের সকলের মুখ পাংশু বর্ণ ধারণ করে। সকলের হাত থেকে অস্ত্র খসে পড়ে। তাদের বন্দি করে প্রত্যেকের হাত পা বেঁধে চলে যায় গ্রিন ড্রাগন আর তার দলবল। মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে যেন প্রলয় কাণ্ড ঘটে যায়। দীপক, মিস্টার সেন আর অন্য পুলিশের লোকদের মুখ থেকেও কোনো কথা বের হয় না। মিনিট 15 পর বিজলিবাবু ও তার দলবল লালবাজারে 4 লরি বোঝাই পুলিশ ফোর্স, রতনলাল, তন্দ্রা একে একে এসে হাজির হয় বাড়ির সামনে। পুলিশের লোকদের মুক্ত করে ওয়াংলি আর তার দলবলকে গ্রেপ্তার করেন বিজলিবাবু। কে এদের এই দশা করলো? বিজলিবাবু প্রশ্ন করেন। গ্রিন ড্রাগন, দীপক উত্তর দেয়। ঘরের কোণে গ্রিন ড্রাগন যে কাগজটা ফেলে রেখে গিয়েছিল, দীপক তা তুলে নিয়ে পড়তে শুরু করে। তাতে লেখা, প্রিয় বিজলি বাবু, আপনারা এসে এদের গ্রেপ্তার করবেন আর আপনাদের লোকদের উদ্ধার করবেন জানি, কিন্তু আশা করি কোনোদিন আমার কথা ভুলতে পারবেন না। আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে দস্যু ওয়াংলিকে আমি কি রকম ঘৃণা করতাম, কিন্তু কখনো তার বিরুদ্ধে প্রত্যক্ষ কাজ করবার এত বড় সুযোগ পাইনি। আজ সে সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করলাম। আপনাদের কাজ তাই আজ বাধ্য হয়ে আমাদেরই করে যেতে হলো। ইতি গ্রিন ড্রাগন। আশ্চর্য! বিজলিবাবু শুধু একটা কথাই বললেন, আর সকলে নিরুত্তর। শুনছিলেন স্বপন কুমারের লেখা উপন্যাস 13 নম্বর বাড়ি। বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প অথবা উপন্যাস নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।